বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইকবাল সোবান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার এবং চেয়ারম্যান ডিবিসি নিউজ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইকবাল ভাই। আমার সঙ্গে আরও রয়েছেন আমার ডান দিকে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাবিবুর রহমান এএফডব্লিউ পিএসসি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া আমার সঙ্গে বাসভবন থেকে যুক্ত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া অনুষ্ঠানের এক পর্যায়ে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক। দর্শক, আজকের পর্বটি হচ্ছে বিএসআরএম গণতন্ত্র এখনের ৩২৭তম পর্ব। আজকে ১৩ আগস্ট। আমরা যখন কথা বলছি আপনারা জানেন আর মাত্র একদিন পরেই ১৫ই আগস্ট। শোকের মাস আগস্ট এলেই সকলের মধ্যে যে বেদনা ভর করে, ১৫ই আগস্ট এটি কোন পর্যায়ে যায় নিশ্চয়ই আমরা সকলেই জানি। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যসহ মোট ১৮ জন এই রাতে নির্মমভাবে নিহত হন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। ১৫ই আগস্টের আগে আমাদের তো অন্যান্য প্রোগ্রাম রয়েছেই, যেহেতু বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের অনুষ্ঠানটি এই তারিখেই ১৩ই আগস্ট। আমরা শুরুতে আলোচনা করব ১৫ই আগস্টের বিভিন্ন বিষয়াবলী নিয়ে, স্মৃতি তর্পণ করব, মূল্যায়ন করবার চেষ্টা করব। বঙ্গবন্ধুর খুনিরা কে কোথায় আছেন সেটি নিয়ে আইনি প্রক্রিয়া কতদূর রয়েছে, কোন পর্যায়ে, সেটি নিয়ে আমরা কথা বলবো। এছাড়া এই সময়ের আরও দুই একটি আলোচিত বিষয় নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব সময় সাপেক্ষে। আমরা সুপ্রিয় দর্শক আলোচনায় যেতে চাই। ভাই, শুরুতে আপনি যদি একেবারে শুরুতে বলা উচিত না, ছোট করে, খুব ছোট করে আমরা যদি একটু শুনতে চাই যে আপনি জানেন যে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ দুটো নাম, কিন্তু একটি শব্দ, সমার্থক, সত্তা হিসেবে এক এবং অভিন্ন। এই আগস্টে আমরা তাকে হারিয়েছি, পরিবারের সকল সদস্য সহ। নিশ্চয়ই আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব। শুরুতে একটু আমরা স্মৃতি তর্পণ করতে চাই, বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। আপনার অংশটুকু যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আজকে আর দুদিন পরে জি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী। এই দিবসটি আমাদের জন্য যেমনিভাবে একদিকে শোকের, আবার আরেকদিকে এই পুরো মাসটি নিয়ে আমরা বলতে পারি, যেহেতু শোকের মাস, এই পুরো মাসটি এবং সেই ১৫ই আগস্ট কালো রাত্রি যখন আমরা শোক পালন করি, তার সাথে আমরা আরেকটি আমাদের চেতনা জাগ্রত হয়। সেটি হলো যারা সেদিন আমাদের জাতির জনককে হত্যা করেছিলেন সপরিবারে, দৈবক্রমে শুধু আল্লাহর রহমতে আমাদের আজকের প্রধানমন্ত্রী এবং তার একমাত্র বোন শেখ রেহানা, তারা দুজন বিদেশে থাকার কারণের জন্য এই হত্যাকাণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন। এবং রক্ষা পেয়েছিলেন বলেই আজকে আরেকটি ইতিহাস রচিত হচ্ছে, সেটি হয়তো পরে বলবো। বঙ্গবন্ধুকে হত্যা করা, যে আপনি নিজেই বলেছেন যে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, কেন হত্যা করা হলো তাকে? শুধু যদি ক্ষমতার রদবদলের জন্য যদি করা হতো, তাহলে তাকে হত্যা করেই তো ক্ষমতা নিয়ে যাওয়া যেত। কিন্তু তার পরিবারের সবাইকে, সে মহিষী নারী বঙ্গমাতা, তার ৩ ছেলে, তার মধ্যে একজন হলো একেবারে শিশু শেখ রাসেল, তারপরে 2 পুত্রবধূ, তাদের হাতের মেহেদির রং তখন মুছে যায়নি। আপনি বললেন যে 18 জন, এমনকি বাড়ির যে কাজ করত তাকে পর্যন্ত, তারা কি দোষ করেছিল? তারা তো ক্ষমতার সাথে জড়িত ছিল না। উদ্দেশ্য দুটো, একটি হলো প্রতিহিংসা এবং জিঘাংসা চরিতার্থ করা। কারা এই প্রতিহিংসা এবং জিঘাংসা চরিতার্থ করলেন? তারা বঙ্গবন্ধু পাকিস্তান নামক রাষ্ট্রটি সৃষ্টি হওয়ার পরে পূর্ব পাকিস্তানের, পূর্ব বাংলার যে জনগণ, বাঙালিরা, আমরা যেভাবে বঞ্চিত হচ্ছিলাম, শোষিত, নির্যাতিত হচ্ছিলাম, তাদেরকে পাকিস্তান থেকে বের করে নিয়ে এসে
তিনি দুটো জিনিস উপহার দিয়েছিলেন। একটি হলো আমাদেরকে বাঙালি হিসাবে একটি জাতিসত্তা দিয়েছিলেন, আরেকটি এই জাতিকে তিনি একটি রাষ্ট্র দিয়েছিলেন। যেমন ধরুন আমাদের বাংলা ভাষাভাষী কিন্তু পশ্চিমবঙ্গে আছে, ভারতে, কিন্তু তারা কিন্তু জাতি নয় এবং তাদের কোনো জাতি সত্তাও নেই এবং ওইভাবে তাদের রাষ্ট্রও নেই, কিন্তু আমাদেরকে তিনি দুটো উপহার দিয়েছিলেন। সেই কারণের জন্যে পাকিস্তান কেন তিনি ভাঙলেন, পাকিস্তান পন্থীরা তাকে জিজ্ঞাসা নিয়েছিল। জিজ্ঞাসার কারণটি আমি এই জন্য বলতে চাচ্ছি যে ক্ষমতার জন্য যদি হতো তাহলে একা তাকে মারতে পারত, কিন্তু তারা পুরো পরিবারকে মেরেছে। এমনকি ৩রা নভেম্বর যারা আমাদের 4 জাতীয় নেতা, প্রতিহিংসা জিজ্ঞাসার জায়গা, এই জায়গাটিতে ফিরবো আপনার কাছে, যেহেতু আমাকে একটু স্বল্প সময়ের ভিতরে বিষয়টি শেষ করতে হচ্ছে। হাবিব ভাই, আপনি যদি একটু ছোট্ট করে 1-1.5 মিনিটের মধ্যে বলেন যে আমরা তো ইকবাল ভাই একটি জায়গা থেকে শুরু করেছেন, আপনার কাছে একটু শুনতে চাই যে কারণে মানে বঙ্গবন্ধুর যে নীতি আদর্শের কথা আমরা শুনি, যারা দেখেছেন, যারা তাকে পর্যবেক্ষণ করেছেন, আপনার কাছে জানবার আমার যে এত বছর পরে 75 থেকে আজকে 2020 তার নীতি আদর্শকে আমরা কতটা অনুসরণ করতে পারছি, কতটা সেটাকে ধরে পথ চলতে পারছি, এগোতে পারছি, ছোট করে যদি বলেন, পরে বিস্তারিত নিশ্চয়ই বলবেন। আপনাকে ধন্যবাদ। আমি আজকে প্রথমেই জাতির জনক, তার পরিবারের সকল সদস্য, শেখ মনি তার পরিবারের সদস্য, সেনিয়াবাদ তার পরিবারের সদস্য যারা এই দিনে মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনার প্রশ্নটা হচ্ছে যে আমরা তার আদর্শটাকে কতটুকু ধরে, বঙ্গবন্ধুর নীতি আদর্শকে আমরা কতটা ধরে রাখতে পেরেছি। আমি রাজনৈতিকভাবেই যদি এটাকে বলি যে বঙ্গবন্ধু তো একটা লক্ষ্য এবং আদর্শ নিয়ে তার সারাটা জীবন, তার আত্মত্যাগ এবং সেই আত্মত্যাগের মাধ্যমে একটা দেশ স্বাধীন করেছিলেন অথবা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন। তো সেই আত্মত্যাগের পেছনে যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে যে একটা জাতি তৈরি করা এবং সেই জাতিকে একটা পৃথিবীতে একটা সম্মান মর্যাদার জাতি হিসেবে প্রতিষ্ঠা করা। উনি স্বাধীনতা এবং মুক্তি এই দুই শব্দটা উচ্চারণ করেছিলেন। এখন বাঙালি জাতিকে স্বাধীন, বাংলাদেশকে স্বাধীন করা এবং বাঙালি জাতিকে মুক্ত করার যে আদর্শ বা লক্ষ্য নিয়ে উনি কাজ করেছিলেন, এখানে এই দুটো জিনিস অর্জনের জন্য ওনার যে রাজনৈতিক ভিশন এবং রাজনৈতিক মতাদর্শ ছিল সেটা ছিল মানুষকে সেবা করা, জনগণের জন্য কাজ করা, সৎ নিবেদিত একটা রাজনীতি প্রতিষ্ঠা করা, দেশে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। অত্যন্ত দুঃখজনকভাবে হলো সত্য যে এটা 75 সালে উনি 2.5 বছর 3.5 বছর দেশ শাসন করেছেন। ওই সময় দেশ স্বাধীন হওয়ার পরেই একটা বড় ধরনের অরাজকতা শুরু হয়েছিল। না, আমার প্রশ্ন ছিল যে আমরা কতটা তার নীতি আদর্শ ধরে আমরা পারছি না, সেটাই আমি আসছি যে 75 সালের পর থেকে যে এক ধরনের রাজনীতি তৈরি হয়েছে, যে রাজনীতিটা হচ্ছে একেবারেই ক্ষমতায় টিকে থাকার জন্য যেভাবেই হোক রাজনীতিটাকে পলিউটেড করে হলো, যারা রাজনীতিবিদ না তাদেরকে অর্থ সম্পদ দিয়ে রাজনৈতিক মঞ্চে এনে, রাজনৈতিক আসন দিয়ে, রাজনৈতিক সংসদে বসিয়ে তাদেরকে দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে ধরনের একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, এই চর্চার মাধ্যমেই আমরা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ থেকে আস্তে আস্তে সরে গেছে, রাজনীতিটা সরে গেছে। এটা নিয়ে আরেকটা বিস্তারিত শুনি। আমি একটু যাই, ডক্টর শাহদ্বীন মালিক আছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে একটু শুনে আসি, তার ব্যাখ্যাটিও আমি একটু শুনতে চাই। ডক্টর শাহদ্বীন মালিক, আপনার কাছে আমার 3টি প্রশ্ন, মানে 3টি পার্ট আমি শুনতে চাই। সেটি হচ্ছে যে একটি প্রশ্ন যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, বঙ্গবন্ধুর নীতি আদর্শকে আমরা কতটা ধারণ করে ধরে মেনে পথ চলতে পারছি, 1। 2 নম্বর হচ্ছে যে আমরা এখনও শুনি আগস্ট এলে আমরা অনেক ষড়যন্ত্রের কথা শুনি, অনেক অপতৎপরতার কথা শুনি। কেন এটি হচ্ছে আপনার মূল্যায়নটি শুনতে চাই। আর হচ্ছে যে আইনের দৃষ্টিতে, আইনের বিচারে
15ই আগস্টের আগের প্রেক্ষাপট, পরের প্রেক্ষাপট, এই তিনটি একটু ছোট ছোট করে যদি আপনি বিশ্লেষণ করেন। আমি বঙ্গবন্ধুর আদর্শ, যেহেতু আমি বঙ্গবন্ধুর আদর্শটা খুঁজি আমাদের সংবিধানে। আমি অনেক আদর্শে অনেকগুলি দিক আছে, কিন্তু যে সংবিধানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে মূল 4টা আদর্শের কথা বলা হয়েছিল, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এটা ছিল আমি যেভাবে বুঝি বঙ্গবন্ধুর চিন্তা চেতনার প্রতিফলন। এই 4টা আমাদের যে মূলনীতি, সংবিধানের ভিত্তি এবং এক অর্থে দেশেরও ভিত্তি, যে দেশ পরিচালিত হবে গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে। এখন সংবিধানে ধর্মনিরপেক্ষতা টিমিস টিমিস করে আছে, সমাজতন্ত্র নাই, জাতীয়তাবাদ আছে, গণতন্ত্র খুব ভঙ্গুর ভাবে আছে। অর্থাৎ 4-এর মধ্যে 1.5 আমার মূল্যায়ন হবে 4-এর মধ্যে 1.5। আমি ষড়যন্ত্রতন্ত্রে বিশ্বাস করি না। সবসময় যে বলে স্পেশালি সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র হচ্ছে, বাবা তাহলে আপনি যদি জানেন যে ষড়যন্ত্র করছে, তাকে ধরে ষড়যন্ত্রের জন্য আইনে সোপর্দ করে। এই ষড়যন্ত্র আছে বিভিন্ন দেশে, বিভিন্ন মহলে, সবাই বহু ধরনের কনস্পিরেসি থিওরি, স্পেশালি এখন এই সোশ্যাল মিডিয়ার কারণে মানে লক্ষ লক্ষ কনস্পিরেসি থিওরি প্রতিদিনই পাওয়া যায়। আমি এগুলি খুব বেশি আমলে নিতে রাজি না। আর বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করলে, যেটা তখন মানে যেটা কেউ এখন বলে না, 72 থেকে 75 আমাদের একটা সমাজতন্ত্র জাতীয় অর্থনীতি ছিল। তারপরে জিয়াউর রহমান এসে এটা পুরো ধনতান্ত্রিক অর্থনীতিতে নিয়ে গেছে। এখন আমাদের যেটা সবচেয়ে বেশি অভাব, সেটা হলো বন্টনের সুষমতা। দেশে হ্যাঁ অবশ্যই কিছু লোক অপেক্ষাকৃত টাকা পয়সা বেশি থাকবে, কিছু লোক অপেক্ষাকৃত টাকা পয়সা কম থাকবে, কিন্তু যার কম আর যার বেশি তার মধ্যে ফারাকটা কি 1000 গুণ হবে নাকি 100 গুণ হবে? আমাদের এখন ফারাকটা হয়ে গেছে 10,000 গুণ। আমি মনে করি না এইটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। আর আমরা এই ফারাকটা কমাবার জন্য, গরিব আর বড় লোক, সবচেয়ে উঁচু বড় লোকের ফারাকটা কমাবার জন্য আমরা বিশ্বায়নের নামে, ধনতন্ত্রের নামে কি সব আজগুবি বুলিয়া উড়িয়ে এই ফারাকটা দিন দিন বাড়ছে। আমাদের দেশের সব আয় সম্পদ সমাজের উচ্চতম এই শতকরা 1 থেকে 1.5% মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। সুষম বন্টনের আমরা কোনো পদক্ষেপই নিচ্ছি না। পদক্ষেপগুলি খুব সহজ, আয়করের মাধ্যমে করা যায়, একটা স্তরের পরে ট্যাক্স বাড়িয়ে করা যায়, উত্তরাধিকারী আপনি কত, ঠিক আছে আমার বাবা মারা গেল, আমার জন্য 1টা 2টা 3টা ফ্ল্যাট রেখে গেলে আমি পাবো না, আমার বাবা যদি আমার জন্য 30টা ফ্ল্যাট রেখে যায়, দুনিয়ার সব দেশে এর 70% সরকারের কাছে চলে যায়। বাবা মারা গেল, ছেলের জন্য 3টা 5টা ফ্ল্যাট রাখলো, কিন্তু 30টা রাখলে 25টা সরকারের কাছে চলে যাবে। দুনিয়ার সব দেশে আছে, মানে উন্নত গণতান্ত্রিক দেশে। আমাদের এই কোনো আলোচনাই নাই। আমি বলবো 4টা মূলনীতিতে আমাদের এখন আমরা মাত্র 1.5টা পেয়েছি। অর্থনৈতিক যেটা বৈষম্য যেটা ছিল সেগুলি আমরা ভুলেই গেছি। জি, আরেকটি যেটি জানতে চাইছিলাম যে 15ই আগস্টের আগের এবং পরের মূল্যায়ন, এবং এই সঙ্গে যদি একটু বলেন যে আমরা জানি যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে কজনের বিচার হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 জন আসামি, তার ভিতরে 5 জনকে আমরা ফাঁসি কার্যকর হতে দেখেছি এবং পলাতক রয়েছেন এখনও 5-6 জন। এর ভিতরে 2-1 জন কোথায় আছেন তাও আমরা জানি না। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আমরা শুনি যে কেউ কানাডায় আছেন, কেউ আমেরিকায় আছেন, কেউ ভারতে আছেন, কিন্তু আমরা এটিকে কার্যকর করতে পারছি না। মানে সংকটগুলো কোথায় এবং এটি উত্তরণের উপায় কি? এটা খুব, আমি যদি চাঁচাছোলা ভাবে বলি, এটা দুনিয়ার অন্য দেশে যে আইন আছে, তারা তো ধরেন আমেরিকা তার আইন বা কানাডা তার আইন আমাদের জন্য বদলাবে না।
এখন কানাডার আইনে আছে যে যেই দেশে মৃত্যুদণ্ড আছে সেই দেশে তারা মৃত্যুদণ্ড বিশ্বাস করে না, এবং তাদের আইনেই বলা আছে যে দেশে মৃত্যুদণ্ড আছে ওই দেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামি যদি কানাডাতে থাকে, আইনে স্পষ্ট করে তারা বলে দিয়েছে যে তাকে সে ফেরত দিবে না। এখন ওই দেশে এই আইনটা যতদিন আছে ততদিন তো সে কিছু করে না। আমরা বলতে পারি যে তুমি আইন বদলাও, কিন্তু আমি মানে বাস্তব দিক থেকে বলছি এই আইন তারা বদলাবে না। এবং দুনিয়াতে ইউরোপ এবং নর্থ আমেরিকা প্রায় প্রত্যেকটা দেশেই মৃত্যুদণ্ড বিরোধী অবস্থা। আমেরিকায় হলো ওদের দেশে একটা লোক আছে কি না আছে এইটা সে আমাকে বলতে বাধ্য না। আমাদের দেশে হয়, আমেরিকা যখন আমাদের একটা অনুরোধ করে ভাই আমাদের এই নাগরিক তোমার দেশে লুকিয়ে আছে তাকে তুমি ধরে আমাকে দিয়ে দাও, তখন আমরা খুব খুশি মনে তাকে ধরে তাদের প্লেনে দিয়ে দিই, কিন্তু আমেরিকা সেটা করবে না। অতএব আমার মনে হয় যে এইখানে সরকারের সদিচ্ছা বা চেষ্টার কোনো অভাব নাই, কিন্তু ওদের আইন এইসব হত্যাকারীকে ফিরিয়ে আনতে বাধা দিচ্ছে। এই জন্যই আমাদের এই জটিলতা হচ্ছে। সরকার চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি, আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু ওইসব দেশেরই আইনগুলি বাধা, এবং ওই আইন তো আমরা বদলাতে পারছি। জি জি, যেহেতু আপনাকে বিদায় জানাতে হবে, আপনার কাছে একটু আর শেষ এই সময়ের মানে আলোচনাটি আমরা পরে করব, কিন্তু আপনার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি একজন বিশিষ্ট আইনজ্ঞ হিসেবে আপনার মতামত। আমার সুনির্দিষ্ট প্রশ্ন আসলে করতে চাচ্ছি না, মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, যেভাবে রাষ্ট্রের ভূমিকা, সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ সকলের, আপনি এটিকে কিভাবে দেখছেন? এবং সকলেই প্রত্যাশা করছেন, নিহত সিনহার মা তিনি যেমন প্রত্যাশা করছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটি যেন শেষ হয়, নাগরিকদেরও সকলেই প্রত্যাশা করছেন, এবং পুলিশ বিভাগ থেকেও এমন একটি কথা আমরা শুনছি যে এটিই সম্ভবত শেষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই সার্বিক বিষয় নিয়ে আপনি যদি একটু 2-3 মিনিট বলেন। একটা সমাজ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে কোনোদিন তার সমস্যার সমাধান করতে পারে না, এই কথা আমি 2004 থেকেই বলে আসছি। আমাদের এটা এখন, এবং এটা এক পর্যায়ে গেলে এটা অপব্যবহার হবে, অপপ্রয়োগ হবে। এখন তো এটা প্রায় সর্বজন স্বীকৃত, পুলিশ ছাড়া যে এখন অর্থের জন্য, জমি জমার জন্য, অন্যান্য বিভিন্ন স্বার্থের জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। সব ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডই মানে বড় অপরাধ। এখন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে যেন পুলিশ বাহিনীর অনেকেই মানে সবচেয়ে কদর্য অপরাধী হিসাবে টাকার বিনিময়ে, অর্থের মানে স্বার্থের বিনিময়ে করছে। এই অবস্থায় যেতে এটা বাধ্য ছিল, কিন্তু আমাদের দেশে এখনো যারা সরকার উচ্চ পর্যায়ে আছেন ওনারা বুঝতে পারছেন না যে এই পথে কোনো সমাজে শান্তি আসে না। তো যাই হোক, এখন একটা পরিস্থিতি চাপে পড়ে আপাতত মানে 1 তারিখ থেকে আজকে 12-13 তারিখ, এই গত 13 দিনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো খবর সংবাদ মাধ্যমে আসে না। এটা মন্দের ভালো, এবং শুধু সিনহার বিচার হলে হবে না। আমি 10 বছর ধরে বলে আসছি যে যারা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের আমি মনে করিয়ে দিচ্ছি যে বঙ্গবন্ধু যখন তারা হত্যা করেছিল কেউ ভাবে নাই জীবনে তাদের বিচার হবে, তাই তো? দম্ভ করে বিবিসি টেলিভিশনে বলেছিল যে আমি মেরেছি। তাদের 25 বছর হলেও তারা তো ফাঁসিতে ঝুলেছে। 1988 সালে ওই যে লাল দিঘিতে তখনকার বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার উপরে যে হামলা হয়েছিল, তার জন্য বোধহয় মাস 6 আগে অনেক পুলিশ অফিসারের ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। 21শে আগস্টের জন্য হয়েছে। আমরা সব মানে এইসব ঘটনা বিচার হচ্ছে, এবং যেই পুলিশ কর্মকর্তারা এইসব 2005 থেকে এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, আমি তাদের উদ্দেশ্যে বহু বছর ধরে বলছি, আমার ধারণা আপনাদের বয়স 30-40, অর্থাৎ নিঃসন্দেহে আপনারা 40-50 বছর বাঁচবেন, এবং আগামী 50 বছরে বাংলাদেশের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। এটা দক্ষিণ আমেরিকায় হয়েছে, দুনিয়ার অন্যান্য দেশে যেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পরে হলেও সব দেশে কিন্তু এটা বিচার হয়েছে, না হলে সমাজ ভেঙে যাবে। তো আমাদেরও বিচার হবে। হ্যাঁ, এখন যেই 1,500 হত্যাকাণ্ড হয়েছে, 1,500 হত্যাকাণ্ডের বিচার সম্ভব হবে না, কিন্তু আমি খুবই আশাবাদী যে অন্তত 200 থেকে 500 হত্যাকাণ্ড হতে হবে, না হলে কিন্তু সমাজ টিকবে না।
যেমন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার না করে এই সমাজটা টিকতো না। আজকে হোক কালকে হোক বিচার করতে হতো, 21শে আগস্টের বিচার করতে হতো। এরকম অসংখ্য, যেটা বিশেষত যেই হত্যাকাণ্ডগুলি আমাদের রাষ্ট্রীয় বাহিনীর হাতে ঠান্ডা মাথায় ইচ্ছা করে খুন করা হয়েছে, এগুলির অনেকগুলির বিচার আমাদের করতেই হবে। এবং আমি নিঃসন্দেহে আশা করব যে হ্যাঁ, এখন এটা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের মাদক ব্যবসায়ী আছে, আমাদের চোরাকারবারি আছে, আমাদের জঙ্গি আছে, আমাদের সন্ত্রাসী আছে, সবাইকে বিচার করতে হবে, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে না। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন এই প্রত্যাশা করছি। ইকবাল ভাই, আমরা একটি বিরতিতে যাই। ধন্যবাদ। জি, একটি বিরতিতে যাই। বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনাটি করব, কারণ এখন আলোচনা শুরু করলে আমাকে আবার কয়েক সেকেন্ডের ভিতরে হয়তো বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে আমরা বিস্তারিত কথা বলবো। তখন আমাদের সঙ্গে যুক্ত হবেন সাবেক আইজিপি AKM শহীদুল হক। আবারও স্বাগত। দেখছিলেন BSRM গণতন্ত্র এখন। সুপ্রিয় দর্শক, স্টুডিওতে আমার অতিথি রয়েছেন দুজন, ইকবাল সোবান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার এবং চেয়ারম্যান ডিবিসি নিউজ, এবং রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাবিবুর রহমান AFW PSC। এছাড়া আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন বাসভবন থেকে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি BSRM গণতন্ত্র এখনে। সুপ্রিয় দর্শক, যারা এইমাত্র আমাদের সঙ্গে সংযুক্ত হলেন তাদের জানিয়ে রাখি, বিরতিতে যাবার আগে আমাদের সঙ্গে কথা বলছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহাদিন মালিক। তাকে আমরা বিদায় জানিয়েছি। আমরা এখন স্টুডিওতে ফিরতে চাই। ইকবাল ভাই, আপনি যেমনটি বলেছিলেন যে ওই যে চরিতার্থ করা, আমি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে নীতি আদর্শের জায়গায় তারা ভেবেছিল যে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধুর আদর্শকে তারা ধ্বংস করবে। এ প্রসঙ্গে আমি শামসুর রহমানের একটি কবিতার 4-5টি লাইন আপনাকে শোনাতে চাই। তিনি এসেছেন ফিরে, একটি কবিতায় শামসুর রহমান লিখেছেন, ওরা তাকে হত্যা করে ভেবেছিল তিনি সহজে হবেন লুপ্ত, উড়নাজাল আর ধোঁয়াশায় মাটি তাকে দেবে চাপা বিস্মৃতির জন্মান্ধ পাতালে, কিন্তু তিনি আজ সগৌরবে এসেছেন ফিরে দেশপ্রেমিকের দীপ্ত উচ্চারণে, সাধারণ মানুষের প্রখর চৈতন্যে, শিল্পীর তুলিতে, গায়কের গানে, কবির ছন্দের আন্দোলনে, রৌদ্র ঝলসিত পথে মহামিছিলের পুরোভাগে। এটি একটি বড় কবিতা, তার কয়েকটি লাইন শোনালাম। মানে তারা ভেবেছিল তাকে সমূলে বিনাশ করবে, ধ্বংস করবে, আদর্শকে হত্যা করবে, যেটি তারা পারেনি। আজকে আমরা তার প্রমাণ দেখছি। আপনি বলছিলেন যে জায়গাটিতে যে চরিতার্থ করবার জিঘাংসা, প্রতিহিংসা, একটু যদি বলেন। জিঘাংসা বা প্রতিহিংসা চরিতার্থের কথাটা এই জন্যই আমি বললাম যে অনেকে বলেন যে সেই সময় একটা পরিবর্তন দরকার ছিল, জি, ক্ষমতার পরিবর্তন, এবং বলেছিলেন যে কিন্তু ক্ষমতা পরিবর্তন কার স্বার্থে? হ্যাঁ, ক্ষমতার পরিবর্তন তারা তো বলেছিলেন যে নাজাত দিবস। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা আত্মস্বীকৃত খুনি তারা বলেছিল যে নাজাত দিবস হয়েছে, দেশ মুক্ত হয়েছে। দেশ কিভাবে মুক্ত হয়েছে তারা বলল, তখনকার যদি বলেন আপনি বঙ্গবন্ধুর শেষ সময়ে ৭৪ সালে যখন তাকে হত্যা করা হয় তখন দেশের প্রবৃদ্ধি কত ছিল, ৭৫-এ যখন হত্যা করা হয় তখন দেশের প্রবৃদ্ধি কত ছিল? 7.4। পরবর্তীকালে 40 বছর কেউ কিন্তু কোনো সরকার যারা এই ক্ষমতা গ্রহণ করেছেন এবং দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবেন, উন্নয়ন করবেন, তারা কিন্তু এই প্রবৃদ্ধি অর্জন করতে পারেননি। শুধুমাত্র তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ই, আওয়ামী লীগ সরকারের সময় আবার নতুন করে প্রবৃদ্ধি অর্জনের পথে আমরা গিয়েছি। গত বছরই আমাদের প্রবৃদ্ধি অর্জন হয়েছে 8.15 আমরা করেছি। দেখুন, এই কোভিডের সময়ও আমাদের এই প্রবৃদ্ধি, যখন সারা বিশ্বে যখন প্রবৃদ্ধি অনেক রাষ্ট্রে জিরোতে, নেগেটিভে চলে এসছে, সেখানেও কিন্তু আমাদের 5.2। এগুলো তো সাফল্যের কাহিনী না, আমি সাফল্যের কথা বলবো না। আমি এই কথাটা বলতে চাচ্ছি এই কারণের জন্য, তারা যে উদ্দেশ্য নিয়ে যে কথা বলে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তার পেছনে কিন্তু ক্ষমতার পরিবর্তন শুধু নয়, তারা যে কথাটা বলছিলাম যে পাকিস্তানকে ভাঙ্গার যে প্রতিশোধ, যে এবং সেটাকেই কিন্তু তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, এবং যে কারণের জন্য
তার ধারাকে পর্যন্ত পরিবর্তন, জয় বাংলাকে বিস্তৃতিতে নিয়ে যাওয়া হয়েছিল, সংবিধান পরিবর্তন করা হয়েছে, বঙ্গবন্ধুর যে অবদান সেটিকে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে পর্যন্ত বিকৃত করা হয়েছে। এবং দেখুন যে আজকে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চাই। বঙ্গবন্ধুকে যখন তাকে তো বিচার বহির্ভূত না, সংবিধান বহির্ভূতভাবে তাকে হত্যা করা হয়েছিল এবং একটি আইন দিয়ে 21 বছর, ইন্ডেমনিটি আইন দিয়ে 21 বছর তার বিচার বন্ধ করে দেওয়া হয়েছিল। আত্মস্বীকৃত খুনিদের বিচার করা যাবে না, এটা কোন আইনে সম্ভব? পুরস্কৃত হয়েছে, বরং তারা পুরস্কৃত হয়েছে, তাদেরকে বিচারও করা যায়নি। এবং আমাদের আজকের যে আদালত প্রতিষ্ঠিত হয়েছে, যারা আজকে আদালতে বিচারকরা যারা বসেন, তারা কিন্তু বঙ্গবন্ধু যদি এই রাষ্ট্র প্রতিষ্ঠিত না করতেন, তাদের অনেকেই কিন্তু সে আদালতে বিচারকের আসনে বসতে পারতেন না। তারা শপথ নিয়েছেন যে ন্যায় বিচার করবেন, কিন্তু রাষ্ট্রের যিনি স্থপতি, তার হত্যাকাণ্ডের বিচারে তারা বিব্রত বোধ করেছেন। এবং 1975 থেকে 96, আবার 96 পরে 2001 থেকে, দেখুন সেই পিরিয়ডে এই ইন্ডেমনিটি আইন কে বলবৎ রেখে একটি জাতি পিতার হত্যাকাণ্ড এবং সপরিবারে তার হত্যাকাণ্ড, সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চাই। 21 বছর তো সেই বিচার চাইতে দেওয়া হয়নি, আইন করে বিচার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তো প্রেস কনফারেন্স করা যায়, কিন্তু 75-এর পরে কাউকে অ্যালাউ করা হয়েছে? এমনকি কোনো আদালতে কোনো রিট করা গিয়েছে? না। আজকে প্রেস কনফারেন্স করে যারা ভুক্তভোগী তারা বিচার চাইতে পারছে। সেদিন যারা জীবিত, আজকের যিনি প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন, তারা কি বিচার চাইতে পেরেছেন? বঙ্গবন্ধুর অনুসারী যারা ছিল তারা কি চাইতে পেরেছিল সেদিন বিচার? না। সৌভাগ্যবশত আজকে আমরা এখানে বসে কত কথা বলছি। সৌভাগ্যবশত প্রধানমন্ত্রী হয়েছিলেন আজকের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96 সালে। তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিলেন, তখন তিনি এই ইন্ডেমনিটি বাতিল করে দিয়ে এই বিচারের ব্যবস্থা তিনি শুরু করলেন। কিন্তু আবার দেখুন যে বিচার হয়েছে, বিচারের রায় হয়েছে, সেই রায় 2001 সালে যখন আবার বিএনপি জামাত ক্ষমতায় আসলো, বেগম খালেদা জিয়ারা ক্ষমতায় আসলেন, তারা সেই বিচার বন্ধ করে দিলেন। বিচার বন্ধ না, বিচারের রায় কার্যকর করা বন্ধ করে দিলেন। যদি সৌভাগ্যবশত আবার 2008-এর নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পেলেন, যদি না পেতেন তাহলে কি হতো? এবং আজকে আমরা বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী পালন করছি। আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি জাতি হিসাবে। যদি এই সময়ে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ যদি না থাকতো, তাহলে কি আলোচনা হতো বা কিভাবে আমরা এই দিবসগুলোকে আমরা চিন্তা করতাম? তাই আমি মনে করি যে এখনো বঙ্গবন্ধু হত্যার বিচার, আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু হত্যার পিছনের যে কারণ, কুশীলব নয়, হত্যার যে কারণগুলো, সেগুলোর বিচার এখন পর্যন্ত হয়নি বলেই বঙ্গবন্ধুকে আমি জিজ্ঞাসার কথা এই জন্য বলেছি, তাকে হত্যা করা হয়েছে, তার পরিবার হত্যা করা হয়েছে, তার 4 জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কিন্তু 21 বার হত্যার, 21 আগস্ট সহ 21 বার হত্যার চেষ্টা করা হয়েছে একটি মাত্র কারণের জন্য, তিনি উত্তরাধিকার বঙ্গবন্ধুর। জি জি, আবারও ফিরবো আপনার কাছে, একটু যেতে চাই AKM শহীদুল হক তার কাছে। আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি শুনছিলেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলছিলেন যে জায়গাটিতে, সেখান থেকে আসতে চাই যে 15ই আগস্টের আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়েছে, অনেকের সাজা কার্যকর করা হয়েছে, অনেককে এখনো পাওয়া যায়নি, অনুসন্ধান চলছে, কূটনৈতিক প্রচেষ্টা চলছে। আপনার কাছে আমি ছোট দুটো প্রশ্ন রাখতে চাই। অনেকে এই প্রসঙ্গে, যেটি ইকবাল ভাই একটুখানি বলছিলেন, যে 15ই আগস্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী যারা, পেছনের যারা, কুশীলব যারা, তাদেরকে চিহ্নিত করবার জন্য একটি স্বাধীন বিচার কমিশনের দাবি অনেকেই করছেন।
এ বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আরেকটি হচ্ছে যে প্রশ্নটি আমি ইকবাল ভাইকে করেছিলাম যে বঙ্গবন্ধুকে তারা শেষ করেছে তার আদর্শের সঙ্গে পারবে না বলে, কিন্তু এত বছর পরে এসে আমরা দেখছি যে না, তার আদর্শকে আসলে দমিয়ে অবদমিত করে রাখা সম্ভব নয়, সেটি আজকে আমরা দেখছি। এই দুটো বিষয়ে আপনার মূল্যায়ন শুনতে চাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রথম প্রশ্নটা সেটা হলো কি, আমি কি বললেন জানো, যেসব 15ই আগস্ট হত্যাকাণ্ডের আত্মস্বীকৃতদেরকে তো বিচার করা হয়েছে, কারো কারো সাজা দেওয়া হয়েছে, এর ষড়যন্ত্রকারী যারা পেছনের দেখেন এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড মেনলি যে পাকিস্তানকে ভাগ করে একটা স্বাধীন দেশ হলো, জি, যারা এই স্বাধীনতা মেনে নিতে পারে নাই এবং মহান মুক্তিযুদ্ধের সময় যারা ষড়যন্ত্র করেছিল কিন্তু ষড়যন্ত্রে সফল হতে পারে নাই, সেই চক্রই তো ঘটনা ঘটিয়েছে। সেই মোস্তাক চক্র, জিয়া চক্র যখন মুক্তিযুদ্ধ চলে তখন এই মোস্তাক, কিসিঞ্জার, আপনার এই মার্কিন ওদের যে নিরাপত্তা উপদেষ্টা ছিল কিসিঞ্জার, এখন এই চক্রটিকে চিহ্নিত করবার জন্য যে স্বাধীন বিচার কমিশনের দাবি বিভিন্ন পর্যায় থেকে করা হচ্ছে, এটি সম্পর্কে আপনার মন্তব্য কি? এটা তো এখন খুবই যৌক্তিক দাগ, এটা আরো আগে করা উচিত ছিল। শুধু যারা মাঠে গিয়ে গুলি করে মারছে তাদের বিচার হলো, কিন্তু যারা এই ষড়যন্ত্রে ছিল, যারা নেপথ্য থেকে এই হত্যাকাণ্ড সংগঠনের জন্য সাপোর্ট দিয়েছে, নানা রকম ষড়যন্ত্র করছে, তারা তো ধরাছোঁয়ার বাইরে গেল। এটা তো জাতির দাবি ছিল, যেটা করা উচিত ছিল। এটা কিন্তু প্রথম থেকে কেন করা হয় নাই আমরা জানি না। এখন এটা ইমিডিয়েটলি করা উচিত, আর এটা জাতীয় দাবিতে পরিণত করা উচিত, হওয়া উচিত। না হলে ষড়যন্ত্রকারীরা যুগে যুগে কিন্তু রেহাই পেয়ে যাবে। এর থেকে রেহাই পাওয়া দরকার। এরা যদি যেগুলো মারা গেলেও মরণোত্তর তাদের পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। জি, আর আরেকটি বিষয় ছিল যে আপনার কথা আমি ডাইরেক্ট উত্তর দিলাম। জি, না ঠিকই দিয়েছেন। আরেকটি ছিল যে আদর্শ দিয়ে বঙ্গবন্ধুকে দমন করতে পারবে না বা রুখতে পারবে না বলেই অন্ধকারের পথ বেছে নিয়েছিল হত্যাকারীরা, কুচক্রীরা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, ইতিহাস তো পাল্টে গেছে, ইতিহাস ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, তার দল দাঁড়িয়েছে, তার কন্যা, সুযোগ্য কন্যা দেশের প্রধানমন্ত্রী, দীর্ঘদিনের প্রধানমন্ত্রী, 4 বার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শ নীতি কতটা ধারণ করে কতটা নিয়ে এগোতে পারছি, এখানে কোনো ব্যত্যয় আছে কিনা? দেখেন, বঙ্গবন্ধুর আদর্শ তো একটা বিশাল ব্যাপার। জি, বঙ্গবন্ধুর আদর্শের সাথে তুলনা করার মতো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশে আছে কিনা আমি জানি না। উনি যে আদর্শ ধারণ করতেন সেই আদর্শ তো এখন বর্তমানে কারোই নাই। কিন্তু বঙ্গবন্ধুর যে স্বপ্ন, তার যে লক্ষ্য ছিল একটি সোনার বাংলা তৈরি করার জন্য, এই দেশে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, বাংলাদেশে পৃথিবীর বুকে একটি উন্নত দেশ, একটি মর্যাদাশীল দেশ, গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটি শোষণমুক্ত দেশ হিসেবে তৈরি করার জন্য যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা, উনি চেষ্টা করে যাচ্ছেন এবং সেটা অনেক এগিয়ে গেছে। কিন্তু আমি বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধুর যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা অনেক জায়গায় ব্যত্যয় আছে এবং এমনকি আওয়ামী লীগের নেতাদের মধ্যেও বঙ্গবন্ধুর আদর্শ শক্তি পালন করে কিনা সেটা আপনারাও দেখেন। একমাত্র বঙ্গবন্ধু কন্যা ছাড়া, তার পরিবারের সদস্য ছাড়া বাকি তারা আছে, তারা কতটুকু আদর্শ অনুসরণ করে জানি না। কিন্তু তার লক্ষ্য বাস্তবায়নের জন্য, সোনার বাংলা করার জন্য, উন্নত করার জন্য এই কাজগুলি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলছে। জি, আপনি থাকুন আমার সঙ্গে, আমরা একটু স্টুডিওতে আলোচনা করে আবারও আসবো আপনার কাছে। ইকবাল ভাই, আপনি যদি বলেন যে আমরা, সরি হাবিব ভাই, দুঃখিত, একটু যদি আলোচনা করেন যে বঙ্গবন্ধুর খুনিকে নিয়ে আমরা একটু আলোচনা সূত্রপাত করেছি। আমরা যে শুনছি 3 জন 4 জন, কেউ কানাডায়, যেটি একটি স্বাধীন মালিকও জবাব দিয়ে গেছেন। আপনার কি মনে হয় যে আমরা এই খুনিদের হদিস কেন খুঁজে পাচ্ছি না? এখনো অনেকে কোথায় আছেন তাও আমরা কিন্তু জানি না 2-1 জনের ক্ষেত্রে। এর কারণ কি? আমাদের ঘাটতিটা কোথায়? দেখেন, এটা একটা জিনিস হচ্ছে, এরা তো দেশের বাইরে চলে গেছে। জি, দেশের বাইরে গিয়ে এরা পরিচয় চেঞ্জ করে ফেলেছে অনেকে, এবং
যখন পরিচয় চেঞ্জ করে একেবারে ভিন্ন পরিচয় একদম যে সমস্ত দেশে আছেন। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে ওই যে মাজেদের হত্যাকাণ্ডের পর আমরা শুনেছিলাম যে রিসালদার মুসলিউদ্দিন ভারতে তাকে ধরা হয়েছে। নির্ভরযোগ্য খবর আমরা জানি না। এই জন্য যে সে আসলে তো এত বিখ্যাত ব্যক্তি ছিলেন না। একজন লোক হঠাৎ একটা ঘটনা করেছেন এবং তারপরে সে আবার হাওয়া হয়ে গেছে। এই হাওয়া হয়ে গিয়ে সম্পূর্ণভাবে তার নিজেকে চেঞ্জ করে ফেলেছেন, ভিন্ন পরিচয়, ভিন্ন নামে, একেবারে অজপাড়াগায় গিয়ে হয়তো একটা সাধারণ মানুষ হবে, ওইখানকার মানুষ হিসেবে বড় হচ্ছেন বা ডেভেলপ করেছেন তাকে। তো এই বিভিন্নভাবে এটা আর তার ট্রেস করতে পারা যাচ্ছে না। আর আরেকটা জিনিস যেটা বললেন, যারা পরিচিত আইডেন্টিফাইড হয়েছে, এই সমস্ত আমি যেটা স্বাধীন মালিক সাহেব বললেন যে আসলে আমাদের যেটা হচ্ছে যে আইন তো আমরা জানি, তাহলে কি করবার আছে? করবার তো কিছু না, একটা হচ্ছে যে আপনি যে দেশে তারা আছে ওই দেশের মৌলিক যে একটা আইন, সেই আইন তো ওই দেশের সংবিধানের সংসদের মাধ্যমে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে তারপরে বিচারকদের কাছে যখন যাবে সেই আইনটা, তখন বিচারকরা বলবে যে হ্যাঁ তাকে এখন, কারণ দেশের সরকার ইচ্ছা করলেও আইন ভঙ্গ করতে পারে না। তারা যে আইনটা তৈরি করেছে সেটা আবার রায় দেয় বিচারকরা, বিচারকরা ওই রায়ের দিতে গিয়ে আবার আইনের বাইরে গিয়ে করতে পারে না। সুতরাং যেহেতু আইন বলবৎ আছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো দেশের নাগরিককে এই দেশে যদি আশ্রয় চায় তাহলে তার জীবন রক্ষা করার দায়িত্ব তারা নিবে। সুতরাং সেখান থেকে বের করে আনাটা এত সহজ নয়, আপনি একেবারে প্রসিজারালি যেতে হবে। আপনি ওই দেশের আইন পরিবর্তন করাইয়া তারপর আনতে হবে, সেটা চেষ্টা করছে, সেটি চেষ্টা চলছে। এটা এত সহজ বিষয় নয় স্বাধীন বিচার কমিশন, কারণ একটা এটা চেঞ্জটা কি দেখেন, চেঞ্জটা মানে হচ্ছে যে আমি যত বন্ধুই হই না কেন ব্রিটেনের অথবা কানাডার, সে দেশের একটা মৌলিক একটা ফিলোসফি আছে, রাষ্ট্রীয় ফিলোসফি আছে, জনগণের সত্তার ভিতর থেকে, জনগণের বিশ্বাসের ভিতর থেকে সেটা তৈরি, সেটাকে তো আপনি পরিবর্তন করে এভাবে আনতে পারবেন না। সুতরাং ব্যাপারটাকে তো সহজভাবে দেখলে চলবে না। তাহলে ওই বিষয়টিতে যদি একটু মন্তব্য করতেন, ষড়যন্ত্রকারী যারা, তাদের জন্য যে স্বাধীন বিচার কমিশনের দাবি, যেটি এ কে এম শহীদুল হক সাহেব বললেন যে জনদাবি হওয়া উচিত, আপনি কি মনে করেন? না, সাথে যারা এই ষড়যন্ত্রের পিছনে কাজ করেছে, আসলে তো এটার দুইটা ডাইমেনশন ছিল এই হত্যাকাণ্ডের, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে। একটা ছিল রাজনৈতিক ডাইমেনশন, যেটা একেবারেই বেসিক জিনিস, দ্বিজাতি তত্ত্ব হচ্ছে এটার বীজ। দ্বিজাতি তত্ত্ব থেকেই আমরা সবাই বলে যে স্বাধীনতার যুদ্ধের সময় সমস্ত বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল ইত্যাদি ইত্যাদি। আমি তো বলি যে বাংলাদেশে এমন কোনো গ্রাম ছিল না যেখানে রাজাকার আলবদর ছিল না। আমি ভুল করেছি কিনা আমি জানি না, আমার দেখার চোখে আমি তখন কম বেশি ছিল সব জায়গায়। এটা কেন? কারণ পাকিস্তান তো স্বাধীন হয়েছিল 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তখন দ্বিজাতি তত্ত্ব এদেশের মানুষের কাছে অত্যন্ত পপুলার একটা আইডিওলজি ছিল। তারপরে আমরা ভাষা আন্দোলনের মাধ্যমে হঠাৎ করে আমরা সেখান থেকে শিফট করে আমরা উপলব্ধি করলাম আমাদের। কিন্তু এদেশে কিন্তু ওই মুসলিম লীগ, সেই পাকিস্তানপন্থী বিশাল একটা সমর্থক গোষ্ঠী কিন্তু ছিল। তারা কিন্তু স্বাধীনতা যুদ্ধকালীন সময়েও কিন্তু রাজাকার হয়েছে, করেছে, এবং তারা পশ্চিম পাকিস্তানের স্বার্থ, যেটা মিলিটারি ডাইমেনশন আছে এখানে। কারণ একটা কথা আছে, দ্য ডিফেন্স অফ ওয়েস্ট লাইজ ইন ইস্ট, এরকম, অথবা তারা বলতো দ্য ডিফেন্স অফ ওয়েস্ট লাইজ ইন ইস্ট, এইটা বলতো তারা। কিন্তু আসলে কিন্তু ওখানে এখানে 7-8টা ডিভিশনকে যখন এই 7 সিস্টার এনগেজ করে রাখতো, তখন কাশ্মীরের উপরে চাপ কমে যেত। এই বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়েস্ট পাকিস্তান। এই যে দুইটা মুসলিম উইং ছিল, এই যে কুচক্রীদের ধরবার জন্য স্বাধীন বিচার কমিশন যে আপনি করবেন, বিচার ঠিক আছে, বিচার কমিশন ইজ এ গুড প্রপোজাল, না বিকল্প পরামর্শ আছে কি? পরামর্শ তো যেটা আমার বিচার তো অলরেডি হয়েছে, এই যে বিচার হয়েছে আত্মস্বীকৃত, কিন্তু এখন যারা আত্মস্বীকৃত নয়, এদের যাদের আশ্রয় পেল, প্রশ্রয় পেল, এখন যারা এই মৌলিক নীতির উপরে ভিত্তি করে যারা করেছে, এটা তো একটা তাদের আদর্শের ব্যাপার। এখন অপরাধ যারা করেছে তাদেরকে আপনি বিচার করতে পেরেছেন, কিন্তু যারা নীতির উপর ভিত্তি করে অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু এখনো নীতি বজায় রাখছেন, ওই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এখন পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত রেখেছেন, এখনো তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চান, আবার দেশকে পাকিস্তান বানাতে চান অথবা মুসলিম রাষ্ট্র বানাতে চান,
এইটা কিন্তু ধারাবাহিকতা। এই জন্যই 14ই ডিসেম্বর তৈরি হয়েছিল, এই জন্যই 75 বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, এই জন্যই শেখ হাসিনাকে ঘুষে হত্যা করার চেষ্টা করেছে। দে আর অল সমাধান দরকার। সমাধান তো একটাই, সেটা হচ্ছে একটা ন্যারেটিভে দেশ জাতিকে আসতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা যে আসলে বাঙালি, আমাদের যে জাতীয়তাবাদের ভিত্তিতে বৃহত্তর জনগণ এই দেশকে স্বাধীন করেছিল, সেই আদর্শে পুরো জাতি যতক্ষণ পর্যন্ত না আসবে, যতক্ষণ বাইরের প্লেয়ারদের দ্বারা আমরা পরিচিত হব, ততদিন হবে না। জি, এই জায়গাতে ফিরবো যখন আপনার কাছে এটি শুনতে চাইবো আপনার কোনো সুনির্দিষ্ট পরামর্শ আপনি দেবেন কিনা। ইকবাল ভাই, আপনি যেটি বলতে চাচ্ছিলেন তার কথা বলবার সময় সেটি বলুন। আর এই জায়গাটিতে যে আমরা যে এরকম বিভাজনের মধ্যে যে রয়েছি, এটি তো একটা জায়গায় নিয়ে যাওয়া, আমরা কিছুদিন পরে পরে জাতীয় ঐক্যের ডাক শুনি, আহ্বান শুনি, কিন্তু এটি যতদিন না হবে, কয়দিন আগেও আপনি দেখেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে আগস্ট এলে এক ধরনের শঙ্কা কাজ করে, এক ধরনের মানে অপতৎপরতাকারী যারা, তাদের এক ধরনের উন্মাদনা লক্ষ্য করা যায়। আপনি সিলেটে জানেন যে মাজারে জঙ্গিদের এটি আগেভাগেই ধরা গেছে। এরকম অনেক অপতৎপরতার খবর আমরা শুনি, কখনো কখনো পুলিশ বাহিনী, র্যাব তাদেরকে পাকড়াও করে। সমাধান কি আসলে? দেখুন, আমি যেটি বলতে চাচ্ছিলাম, আমাদের বিশিষ্ট আইনজীবী স্বাধীন মালিক বলেছেন এবং আমাদের হাবিবুর রহমান সাহেব বলেছেন, কানাডা, যুক্তরাষ্ট্র তাদের আইন আছে। আইনটি কি? আইন অপরাধ করবে একটি জায়গাতে, আশ্রয় নেবে তাদের ওখানে, আর এখানে যদি ফাঁসি হয় তাদের ফাঁসির জন্য তাকে হস্তান্তর করা যাবে না। আপনারা এই রাষ্ট্রগুলো আইনের শাসনের কথা বলে, এই রাষ্ট্রগুলো আইনের শাসনের কথা বলে, আমাদের এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে চিৎকার করে, হিউম্যান রাইটস এখানে এনশিওর করতে হবে। আমার এখানে আমার জাতির পিতাকে হত্যা করে তোমার এখানে আশ্রয় নিয়েছে এবং আমার এখানে আমাদের সংবিধান অনুযায়ী, দেশের আইন অনুযায়ী তার বিচার হয়েছে এবং তার ফাঁসি হয়েছে। এখন ফাঁসি কার্যকর করার জন্য আপনি তাকে হস্তান্তর করবেন না। অপরাধীদেরকে আশ্রয় দেওয়ার জন্য কি আপনার আইন? এখন এই জায়গাতে আমাদের ভূমিকা কি হবে? আমরা কি করব? যেমন ধরুন, যদি আজকে কানাডার একজন রাজনীতিবিদ, কোনো মন্ত্রী বা কানাডার প্রধানমন্ত্রীকে হত্যা করে যদি একজন এসে আমাদের এখানে আশ্রয় নেয় বা পালিয়ে থাকে এবং যদি জানা যায়, কানাডায় তখন বা যুক্তরাষ্ট্র কি ছাড়বে? তাকে ফেরত নিয়ে যাবে। দরকার হলে আমাকে জিজ্ঞাসা করবে না, নিয়ে যাবে। লাদেনকে যেভাবে তারা পাকিস্তানের সার্বভৌমত্ব ভঙ্গ করে তারা সেখানে এসে তাকে হত্যা করেছে, আইন বহির্ভূত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা চিৎকার করে আমাদের বিরুদ্ধে কথা বলে, ওখানে কি বিচার করে হত্যা করেছিলেন লাদেনকে? কি সার্বভৌমত্ব ভঙ্গ করে তারা এই নীতির কথা বলছেন, আদর্শের কথা বলছেন, সেক্ষেত্রে আমরা কিভাবে এগোতে পারি? আমাদের এগোনোর কিছু নেই। আমরা চেষ্টা করব, না পাওয়ার ব্যাপারটা আলাদা। আমি না পেলে কি হবে? বিচার তাদের হয়ে গেছে, বিচার তাদের হয়ে গেছে। যতদিন তারা এই মানে এই যে ধরেন যারা এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদেরকে খুঁজে 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 এখন পর্যন্ত তাদেরকে বের করা হয় এবং তারাও কিন্তু মানবতার জীবন যাপন করছে, অপরাধী হিসাবে পরিচয় দিতে পারছে না। এই যাদের বিচার হয়েছে, হত্যার বিচার হওয়ার পরে তাদের ফাঁসির রায় কার্যকর করার পিছনে, তারা কিন্তু আজকে মানবতার জীবন, তাদের কোনো পরিচয় নেই, নিজের বিবেকের কাছে নেই, যে এলাকায় থাকে তাদের কাছে নেই, দেশের মানুষের কাছে তো নেই, আর পরজগতে তো তাদের বিচার হবেই। তাই আমি মনে করি যে এই রাষ্ট্রগুলোকে এই কথাও আমাদেরকে বলা দরকার আছে। কিছুদিন আগে আমাদের এখানে মার্কিন এক নাগরিক এখানে ধরা পড়েছিল ড্রাগ সহ, তাকে তারা জোর করে নিয়ে চলে গেছে আমাদের এখান থেকে। আমরা একজন হত্যাকারীকে আপনি আশ্রয় দিচ্ছেন, আইনের শাসনের কথা বলেন, আপনি আশ্রয় দিচ্ছেন একজন অপরাধী খুনিকে, পলাতক তাকে, আর কি বলছেন আমার দেশের আইন নেই
যে তোমার দেশে যদি বিচার হয় হত্যাকাণ্ডের তোমার কাছে দিলে তাকে তো হত্যা করা হবে। তো আমার আইন তো তাকে হত্যার বিচারের জন্য তাকে করবেই। তোমার আইনে তুমি তাদেরকে রক্ষা করো, কিন্তু আমার আইনের জন্য আমাকে তো মর্যাদা দিতে হবে। আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই কথাটি এই জন্য বললাম। আর দ্বিতীয় কথা হলো যে আদর্শের কথাটি বলছেন আপনি। বঙ্গবন্ধুর আদর্শ আমরা বাস্তবায়ন করি বা না করি, একজন কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমরা কেন করব না? না, আমাদের কোনো কৃতিত্ব নেই। ৭৫-এর পরে ৯৬ পর্যন্ত প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত এই ইনডেমনিটি বাতিল করার কোনো উদ্যোগ সেটি তিনি করেছেন এবং কৃতিত্ব একা তারই। আমরা শুধু তাকে ফলো করছি, আমরা তাকে শুধু ফলো করছি, কৃতিত্ব তার একার। তিনি এই হত্যাকারীদের বিচার করেছেন, স্বাধীনতা বিরোধীদের বিচার করেছেন, তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং বঙ্গবন্ধুর যে আদর্শের যে রাষ্ট্র, ৩০ লক্ষ শহীদের আদর্শের যে রাষ্ট্র, সেটি প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করছেন। আমাদের দায়িত্ব হলো যেটা আমরা ৭৫-এর পর থেকে পারিনি সেটি আজকে তাকে সহযোগিতা করে অন্তত ওই না পারার যে ব্যর্থতা সেটি পূরণ করার চেষ্টা আজকে আমাদেরকে করতে হবে। শহীদুল হক ভাই, আপনি শুনছিলেন যে এই যে আমরা যেটি পারিনি, নাগরিক হিসেবে আমাদের যে ব্যর্থতা বা সীমাবদ্ধতা বা আমাদের দলান্ধতা, যাই বলি না কেন, যেভাবে এই বিষয়টি ব্যাখ্যা করতে চান, আসলে আলোচনা উঠে এসছে যে বিভাজন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কাজ করেছে এখানে। জাতীয় ঐক্যের কথা আমরা কিছুদিন পর শুনি। আমাদের একজন আলোচক বলেছেন, ডক্টর স্বাধীন মালিক বলে গেছেন যে আমি তাকে এই প্রশ্নটি করেছিলাম যে বঙ্গবন্ধুর নীতি আদর্শ আমরা কতটা ধরে রাখতে পেরেছি। তিনি বলেছেন যে অনেক কিছুই হচ্ছে, কিন্তু বৈষম্যটি যে জায়গায় থাকার দরকার সেটিকে আমরা আসলে সীমার মধ্যে রাখতে পারিনি, বরং সেটি ব্যাপক হারে বাড়ছে। বৈষম্য নিয়েও আপনার বক্তব্য শুনতে চাই এবং এই বিভাজন থেকে এক রৈখিক বা ঐক্যের জায়গার দিকে কি করে আমরা এগোতে পারি। লাস্টে আমার কথাটা শুনিনি, যাই হোক আমি যতটুকু বুঝছি যে জাতীয় ঐক্যের কথা বলেন, ঐক্যটা কাদের সাথে হবে আমি তো সে বুঝি না। যারা এখনো বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে চান না, যে এই এত আত্মত্যাগ, সারাটা জীবন জেল জুলুম খেটে তা আপসহীনভাবে সংগ্রাম করে দেশকে স্বাধীন করলেন, জাতির পিতা হলেন, তারা জাতির পিতার মানতে চায় না। এবং 15ই আগস্ট তারা কেক কেটে জন্মদিন পালন করে, তারা 7ই মার্চে কোনো অনুষ্ঠান রাখে না, তারা 7ই জুনে যেটা 6 দফা দিবস সেখানে কোনো অনুষ্ঠান রাখে না, মুক্তিযুদ্ধের যত ইতিহাস তারা মানে না। তাহলে এদের সাথে আপনি কি ঐক্য করবেন? একজন হলো জাতির পিতার হত্যাকারী দল, আর একটা জাতির পিতার আদর্শকে বুকে নিয়ে চলার দল। তো এই দুইটা তো দুই মেরু, এদের সাথে ঐক্য কখনো হতে পারে না, রিকনসিলিয়েশন হতে পারে না, হবেও না। তারা চেঞ্জ হবে, তারা কখনো তাদের যে মনস্তাত্ত্বিক চেঞ্জ, তাদের দৃষ্টিভঙ্গি, তারা বাস্তব ইতিহাসে অমুক সত্যকে তারা মেনে নিবে না, এর সাথে ঐক্য কোনো পথ দেখি। কারণ তারা বলেন ঐক্যের এগুলো রাজনৈতিক বক্তব্য, রাজনীতি থাকবে, ইট উইল গেট ইন নাথিং ফিল্ড, আই থিঙ্ক। যাই হোক, এটা কথা। আর বৈষম্যের রাজনীতি, বৈষম্য, বঙ্গবন্ধু তো দেখেন জমি 100 বিঘা জমি পর্যন্ত জমা করছিলেন, সিলিং করে দিচ্ছিল, এত বেশি হবে না। কিন্তু বঙ্গবন্ধু এই বৈষম্য যাতে না থাকে, উনি সমাজতান্ত্রিক যে অর্থনীতি ছিলেন আমরা রাখতে পারিনি। জিয়া রহমান এত জাতীয়করণ ইন্ডাস্ট্রি সব কাদের পাকিস্তানিদের ফেরত দেওয়া হলো, যারা পাকিস্তানের মালিক তাদের সবগুলি ফেরত দিয়ে দিল, সে পুঁজিবাদ শুরু করে দিল। ধর্মের নামে যেরকম কাজ ছিল, এইভাবে তো সেটা আদর্শ করে দিল। এবং অর্থনৈতিক ধরে করলেন, সমাজতান্ত্রিক মানুষের যে অর্থনৈতিক মুক্তি, সেগুলো করে রাখে নেই। এবং এই 21 বছর পর্যন্ত বঙ্গবন্ধুর কোন আদর্শ, বঙ্গবন্ধুর চিন্তা চেতনা, বঙ্গবন্ধুর যে পরিকল্পনা ছিল, তার দ্বিতীয় বিপ্লবের যে মেসেজটা ছিল, সবগুলো ধ্বংস করে দিয়েছে।
এই যে একটা বিরাট গ্যাপ, একটা দূরে জেনারেশন গ্যাপ হয়েছে, এক বঙ্গবন্ধু ক্ষমতা আসার পরে এই আপনার 2009 থেকে চেষ্টা করে যাচ্ছে, এবং এই চেষ্টা অব্যাহত রাখা যায়, তাহলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, আপনার সেই বৈষম্যহীন বা শোষণহীন সমাজ, সমাজতান্ত্রিক অর্থনীতি, মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি, বঙ্গবন্ধু রাজনৈতিক মুক্তি দিয়ে গেছিলেন, যে অর্থনৈতিক মুক্তি, সেইগুলি সম্ভব। কিন্তু এখন দেশবাসী কিন্তু তো সেই উপলব্ধিতে দেশবাসী থাকতে হবে। দেশবাসীর এখন এই যে গুজব, মিথ্যা অপপ্রচার কিন্তু এখনো চলছে। সেই আপনার বঙ্গবন্ধুর আমলে এই যে মিডিয়ার বা প্রেসের স্বাধীনতার সুযোগ নিয়ে যেভাবে অপপ্রচার করছে, মিথ্যা কথাগুলি বলছে, এখনো কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ মাধ্যমে কিন্তু সেগুলি চলছে। কিন্তু এইগুলি যদি শক্ত হাতে ডিল না করা যায় এবং মানুষ যদি সচেতন না হয়, তাহলে বঙ্গবন্ধুর যে মহান আদর্শ ছিল সেটা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু সৃষ্টি হবে, আমি মনে করি আর কি। তবে আমি ঐক্য সাথে হবে না, সবাই যে কথা বলেন যে ঐক্য, কিন্তু কেমনে ঐক্য হবে, কি জন্য ঐক্য হবে? ঐক্য হওয়ার তো আপনার একটা পর্যায়ে আসতে হবে। সেটা কি ওরা কি সেই পর্যায়ে আছে? সেই ধরনের কোনো পরিবর্তন লক্ষ্য করছেন আপনি? পর্দা ষড়যন্ত্র করেই করছে, ষড়যন্ত্র বঙ্গবন্ধুকে সবাই হত্যা করলো, এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে তারা। তাদের সাথে কি ঐক্য হবে? কোনো ঐক্য কিছু দেখি না। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে। জি, আপনি নিশ্চয়ই কিউ পেয়েছেন যে কথাটি আপনি বলছিলেন, যে একটি এক স্রোতে আসবার, মিলিত হবার, যে বিভাজন থেকে আসবার, আপনি একেএম শহীদুল হক যে কথাটি বলছিলেন, ইকবাল ভাই বলছিলেন, আপনার কি মনে হয় এখন সমাপনী আপনি কি বলবেন এই ইস্যুতে, বা আপনার যদি নিজস্ব কোনো পরামর্শ থাকে? পরামর্শটা সেটা হচ্ছে যে, আমার কথা হচ্ছে যে এই বিষয়টা আমি যে কথাটা বলছিলাম যে এটা একটা আদর্শের দ্বন্দ্ব, মৌলিক বিশ্বাসের দ্বন্দ্ব, তার সাথে অ্যাড হয়েছে। বলছিলেন যে এটি যদি সমাধান না হয় তাহলে আমাদের যে এগিয়ে যাবার যে পথ পরিক্রমা সেটি আসলে এটা তো প্রচণ্ডভাবে জাতীয় উন্নতি, জাতীয় সংহতিকে ব্যাঘাত ঘটাচ্ছে, জাতীয় উন্নতির প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, একটা ঐক্যতান তৈরি করছে না, একটা ইউনাইটেড ফোর্স যেটা দিয়ে আমরা কনসেন্ট্রেশন অফ ফোর্স যে করে স্পষ্ট করে বলেছেন যে এটি কি কি কারণে সম্ভব না, এটা আমি সেটাই আমি বলছি, সেটা হবে না। কারণ হচ্ছে দুটো জিনিস আছে এখানে। একটা হচ্ছে যে বললাম যে 71-এ কিন্তু ওরা কিন্তু আদর্শের কারণেই একটা পাকিস্তানের সাথে গিয়েছে, একটা লোক, একটা গ্রুপ অফ পিপল এই দেশেরই, তারা পাকিস্তানপন্থী বা ইসলামপন্থী কারণে করেছে, এবং তারা ব্রুটালিটি করেছে, পাকিস্তানিদের সাথে করে, আমাদের সাথে করেছে। এখনও তারা সেটা কন্টিনিউ করছে, আদর্শ, তাদের চিন্তা, তাদের ধ্যান ধারণাটা নিয়ে তারা এর জন্য মরলে শহীদ ভেস্তে চলে যাবে, এবং তারা পৃথিবীতে আসলে জেহাদ করবে, মরলে ভেস্তে চলে যাবে, এই বিশ্বাস নিয়ে করছে। একটা গ্রুপ অফ পিপল এই দেশে যদি এই বিশ্বাস নিয়ে এখনো অব্যাহত, আপনি জানবেন, আমি 1978 সালে ঢাকা কলেজে ছাত্র ছিলাম, তখন আমার ক্লাসের এক ক্লাসমেট ছিল একজন, যে পরে ছাত্র শিবিরের সভাপতি, তখন আমাকে বলেছিল 77 সালে যে আমরা 2000 সালে দেশের ক্ষমতায় যাব, এবং 2000 সালে তারা ক্ষমতায় গিয়েছে, পার্ট খালেদা জিয়ার সাথে তারা ক্ষমতায় গিয়েছে। তারা তো একটা ভিশন নিয়ে কাজ করে, তারা একটা সাংগঠনিক পরিকল্পনা নিয়ে কাজ করছে, এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। এটা কোনোদিনই, যে উনি বললেন যে আমাদের ঐক্যটা 71 সালে বঙ্গবন্ধুর নেতৃত্ব, যে বিশাল নেতৃত্ব, সারা পৃথিবীতে এরকম মানুষকে মোবিলাইজ করা সম্ভব হয়েছে কিনা আমি জানি না, এইরকম একটা মুক্তিযুদ্ধে সংগঠিত করা সম্ভব হয়েছে কিনা, কোন নেতা করতে পেরেছেন কিনা আমার স্ত্রী জানা নাই। সেই বঙ্গবন্ধুও কিন্তু এদেরকে দলে আনতে পারেননি, স্বাধীনতার পক্ষে নামাতে পারেননি। অস্ত্র নিয়েছে আমাদের বোনের বিরুদ্ধে, আমাদের ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র নিয়ে এদেশকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, আমাদের বোনদেরকে তুলে দিয়েছে। কিসের জন্য? তার ওই একটা বিশ্বাস। এবং তারপরে শেষ হয়নি, 71 সালের পরে গোলাম আজমরা টাকা পয়সা কালেক্ট করেছে পাকিস্তানে বসে, কোটি কোটি টাকা, ডলার এসছে এখানে, বিসিসিআই ব্যাংকের মাধ্যমে এসছে। তার মানে দিস ইজ এ হিউজ ওয়ারফেয়ার, এটা একটা বিশাল যুদ্ধ। এর শেষটা কোথায় আপনি জানতে চেয়েছেন? শেষটা হবে আমাদের, উইল হ্যাভ টু গিভ ইট, ওয়েট ফর দ্য টাইম। একটা জেনারেশন চেঞ্জ করতে হবে। যারা ওই সময় যে মুক্তিযুদ্ধের বিরোধী যারা চলে গেছে, এখন ওদের মধ্যে যারা নতুন জেনারেশন আছে, তারা এক ধরনের বিশ্বাস
আছে ইসলামিক, জি। কিন্তু তারা আস্তে আস্তে প্রো মুক্তিযুদ্ধ মানে স্বাধীনতা এই দেশটাকে যখন আসবে ভালোবাসবে একটা স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতিতে যদি আসে হয়তো বা আরো 50 বছর পরে, তখন আপনাকে বসে ওয়েট করতে হবে। আর এর সাথে আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে যে জিয়াউর রহমান যখন স্বাধীন 1975 সালে বা 1971 সালে উনি যে ডিক্লারেশনটা দিয়েছিলেন, প্রথম ডিক্লারেশনটা দিয়েছেন নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে, এবং উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। একজন মেজর সাহেব উনি জানতেন ভালো করে যে এদেশে একটা রাজনৈতিক সত্তা আছে, নির্বাচনের মাধ্যমে এটা আসছে, যে রাজনৈতিক সত্তার সাথে আলোচনা করার জন্য পাকিস্তান থেকে খান ভুট্টো এই ঢাকা শহরে চলে এসছে রাজনৈতিক সমাধানের কথা বলে। সেই সত্তা বঙ্গবন্ধু 25শে মার্চ রাতে আছেন কি বেঁচে মারা গেছেন নাকি করেছেন এত কিছু জানার জন্য ওয়েট করেননি। ওনার সাথী একজন মেজর সাহেবকে উনি বলেছেন, আমি তা সেই মেজর সাহেবের কাছ থেকে নিজের শোনা, আমার কানে শোনা স্টোরি, একটা সিগারেটের ঠোঙা খুলে উনি ওনার স্বাধীনতা ঘোষণা লিখেছিলেন এবং সেখানে উনি নিজে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং সেটা উনি তখন ওই অনেক বিতর্ক আছে। আমি বলছি না, দেখেন আমি কেন দ্বন্দ্বটা আমি বলতে চাচ্ছি, দ্বন্দ্বটা কোথায় সেটা বলতে চাচ্ছি, একটু বুঝতে দেন যে উনি তারপরে ওই মেজর সাহেব বলেছে স্যার ইউ ক্যানট ডু ইট, বলছে এটা রাজনৈতিক দলদের কাজ, গো অ্যান্ড ফাইন্ড আউট দ্য রাজনৈতিক প্ল্যান। ওই ভদ্রলোক চলে গেলেন, আমি তার নাম বলছি না, তারপর উনি ডিক্লারেশনটা দিয়ে ফেললেন, নিজেকে রাষ্ট্রপতি হিসেবে স্বাধীনতা ঘোষণা করে ফেললেন। এই ভদ্রলোক আইয়ুব খান দ্বারা উৎসাহিত একটা ব্যক্তি ছিলেন এবং সে একসাথে দুটা রিভোল্ট করেছেন। একটা হচ্ছে পাকিস্তানিদের বিরুদ্ধে, সেটা পরিস্থিতির কারণে 1974, আর একটা হচ্ছে বাংলাদেশের বঙ্গবন্ধু নির্বাচিত সরকার এর বিরুদ্ধে রিভোল্ট করেছেন ওই দিন। তাকে কিন্তু তারপরে কিন্তু সেক্টর দেওয়া হয়নি, আপনারা অনেক স্টোরি জানেন, তাকে তুরপাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সত্তাটা তার রাজনৈতিক ধারাটা যতদিন এই দেশে আছে, তাকে জাতির পিতা বানাবার ক্লেম যতদিন তারেক জিয়া করবে ততদিন পর্যন্ত এই রাজনৈতিক সত্তা থাকবে, ততদিন এটা মীমাংসা হবে না। বিতর্কটা আসলে অনেক বুঝতে পেরেছেন? এই যে আদর্শ জামাতে ইসলাম বা তাদের আদর্শ, আর বিএনপির জাতির পিতা বানানো তার বাবাকে, এই যে তার একটা সংগ্রাম, এইটার একটা বিশ্বাসের একটা গ্রুপ আছে, এই দুটো জিনিস যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটা তাহলে কেমন হলো? আপনি নিজেই বলছেন এটি সম্ভব নয়, আপনি আবার বলছেন যে বিভাজন থাকলে এগোতে পারবো না, ঐক্য প্রয়োজন। না, হ্যাঁ ঐক্য প্রয়োজন আসলে আপনি না, আমি বলছি ঐক্য প্রয়োজন, কিন্তু এটার সমস্যাটা বললাম যে কেন হচ্ছে না। আমি বলছি যে সমস্যা এই দুটো কারণে হচ্ছে না। এই দুটো কারণ যেদিন শেষ হয়ে যাবে সেদিন, সেটার জন্য আমি বলছি আজকে আর সময় দিতে পারছি না। জি, কতদিন ওয়েট করব জানি না, সময় দিতে হবে। কিছু বলবেন এই বিষয়ে আপনি? আমি শুধু একটা কথাই বলতে চাই, সেটা হলো ঐক্যের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ঐক্য হতে হবে যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে। জেনারেল হাবিবুর রহমান যেদিকে আলোচনাটি টানলেন, এটির সাজুজ্য কি দেখেন? না, আমার প্রশ্নটি হলো যে ঐক্য আমার দরকার তো নেই। নাৎসিদের সাথে ঐক্য, জার্মানির নাৎসি ফোর্সের সাথে জার্মানির কেউ কিন্তু ঐক্য করার চিন্তা করে না। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না, বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করে না, স্বাধীনতায় যারা আমাদের স্বাধীনতা বিশ্বাস করে না, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশে যারা বিশ্বাস করে না, তাদের সাথে আমার তো ঐক্যের প্রয়োজন নেই। যারা এগুলোতে বিশ্বাস করে তাদেরকে ঐক্যবদ্ধ করে, এই যে প্রধানমন্ত্রী আজকে যে দেশকে নিয়ে যাচ্ছেন, আপনার আর ঐক্য প্রয়োজন হবে না তাদের সাথে। দেশকে যদি ওইভাবে নিয়ে যাওয়া যায়, 30 লক্ষ শহীদের স্বপ্ন বাস্তবায়ন আর বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন যদি হয়ে যায়, তাহলে এই ঐক্যের কথা বলা যে ঐক্যের জন্য কিন্তু আমাদের উন্নয়ন বন্ধ হয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যের ভিত্তিতে কিন্তু এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার করেননি। ঐক্যের ভিত্তিতে কিন্তু তিনি এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছেন, 71-এর স্বাধীনতা বিরোধী, তাদের বিচার তিনি কিন্তু সেই ঐক্যের বাইরে। অনেকে বলেছিল যে এই মুহূর্তে দরকার কি দেশকে আবার নতুন করে ভাগ করার, কিন্তু তিনি জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি তার পলিটিক্যাল উইল দিয়ে
তার আন্তরিকতা দিয়ে তিনি ঐক্য ছাড়াই কিন্তু এই কাজগুলো করেছেন। বর্তমানে যে উন্নয়নগুলো করছেন, একদিকে তারা তো যারা অনেকের সাথে আছে তারা তো করেই যাচ্ছে বিরোধিতা, 13, 14, 15-তে দেশ আগুন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী কি ঐক্যের জন্য বসে থেকেছেন? না, তিনি এগিয়ে গিয়েছেন। আমি মনে করি আজকে যে ঐক্য নিয়ে আমাদের দরকার নেই, ইতিহাসকে তার জায়গায় আনতে হবে। এই কমিশনটি বিচার কার হবে না হবে সেটা পর প্রশ্ন নয়, কিন্তু কারা এই কাজগুলো করেছেন, কারা পুরস্কৃত করেছেন, কারা এর পেছনে ছিলেন, সেই দেশীয় এবং আন্তর্জাতিক শক্তিসমূহ ব্যক্তিসমূহকে ইতিহাসের কাঠগড়ায় আনার জন্য এই কমিশন দরকার। জি, শহীদুল হক ভাই, আপনার কাছ থেকে এই বিষয়ে শেষ কথা শুনতে চাই। আমরা একটু মেজর অবসরপ্রাপ্ত সিনহার বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। শেষ কথা আপনি কি বলবেন? কারণ আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের যে কথা আপনি বলছিলেন, যেটি চলমান রয়েছে, আমরা চাই এটি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হোক। বাংলাদেশ যেই লক্ষ্যে এগোচ্ছে সেই দিকে এগিয়ে যাক। ছোট্ট করে শুধু আমি জানতে চাই, আমাদের সামনে অনেকগুলো ভিশন রয়েছে, ভিশন 2021, ভিশন আপনার 2041। অনেকেই বলছেন ভিশন মুক্তিযুদ্ধ 1971 এটিকে আরও বেশি বেগবান, আরও বেশি সক্রিয় করা দরকার। আপনি কি বলবেন? তা তো ঠিকই বলছেন, কারণ মুক্তিযুদ্ধের চেতনা যে ছিল, চেতনাটা কি ছিল? যেটি স্বাধীন দেশ হবে, যেখানে শোষণ থাকবে না, সেখানে বঞ্চনা থাকবে না, যেখানে মানুষের অধিকার থাকবে, যেখানে মানুষ পেট ভরে খেতে পারবে, সুখী স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে এবং মানুষ হিসাবে মর্যাদা পাবে, বিশ্বের বুকে মাথা দাঁড়াতে পারবে। এইগুলি তো ছিল মুক্তিযুদ্ধের চেতনার বিষয়। তো সেই চেতনাটা তো নষ্ট করে দিয়েছে, কিন্তু এখন সেই চেতনা যদি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যদি আবার এই চেতনার যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তাদের সকলকে একত্রিত করে বঙ্গবন্ধুর আদর্শ যারা বিশ্বাস করে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা আন্তরিকভাবে কাজ করবে, তাদেরকে নিয়ে যদি একত্রিত করে ঐক্য করা যায়, তাহলে সেটা সম্ভব। কিন্তু যারা স্বাধীনতা বিরোধী, যারা এখনো মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা বলে না, যারা এখনো মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা নিয়ে বিতর্ক করে, এই সমস্ত যারা এখন চেঞ্জ নেই, তাদের সাথে তারা ঐক্য করতে পারে না। কাজে তাদের যে ঐক্য সমানভাবে ঠিকই বলছে, ওদের সাথে ঐক্য আমাদের দরকার নেই। যারা মুক্তিযুদ্ধের চেতনা লোক, এদের সাথে ঐক্য করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশটা এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে নেওয়া যাবে। জি, আমরা আপনার কাছ থেকে আলোচনাটি সূত্রপাত করতে চাই। আপনি জানেন যে মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদকে নিয়ে যে ঘটনাটি ঘটেছে, দেশের দুটো গৌরবময় দুটো বাহিনীর মধ্যে এক ধরনের ভুল বুঝাবুঝি, এক ধরনের এটি প্রত্যক্ষ আমরা করতে গিয়েও কিন্তু আমরা দেখেছি এই জায়গায় চমৎকারভাবে এক ধরনের সমাধান এসছে। পুলিশ বাহিনী বলুন, সেনাবাহিনী বলুন, তারা মিলিতভাবে বিষয়টি দেখছেন এবং সকলেই এই জায়গাটিতে আস্থা রাখতে চাচ্ছেন যে এই জায়গাটি এটি নিয়ে আসলে নাজুক কোনো পরিস্থিতি আর তৈরি হবে না। কিন্তু সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর মধ্য দিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শেষ হবার যে প্রত্যাশা সকলের মনে, সিনহার মায়ের মনে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মকর্তাদের মনে, পরিবারের সকলের মনে এবং পুলিশ বিভাগেও, আপনার কি মনে হয় এটি কি শেষ হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নাকি সাময়িক চাপা পড়বে, আবারও অন্য কোনোভাবে অন্য কোনো প্রক্রিয়ায় শুরু হবে? এটা তো এইভাবে বলা যাবে না। এখন আপনার কোন স্বাধীন দেশ নাগরিকই চায় না যে এরকম ক্রস ফায়ার লোক মারা যাক, এনকাউন্টার লোক মারা যাক, অপমৃত্যু লোক মারা যাক। যদি কোনো অপরাধী হয় তার বিচারের মাধ্যমে তার সাজা হবে, এটা কেউ চায় না। তো এটা যেহেতু কেউ চায় না, আবার আমরা দেখেছি ক্রস ফায়ার হলে আমার আনন্দ উল্লাস হয়, মিছিল হয়, মিষ্টি খাওয়ায়, আমরা সোশ্যাল মিডিয়াতে নানা রকম ক্রসফায়ারের জন্য দাবিও জানানো হয়। হ্যাঁ, দাবিও জানানো হয়, পার্লামেন্টেও ক্রসফায়ার দাবি জানানো হয়। আমাদের কাছে ব্যক্তিগতভাবে গণ্যমান্য লোক, শিক্ষিত লোক, প্রতিষ্ঠিত লোক, তারাও আমাদের বলতো এই লোকটাকে বাঁচায় রাখি না, কিন্তু এই লোক বাঁচিয়ে রেখে লাভ কি? কাজেই দেশের মধ্যে জনগণের একটা অংশ এই ধরনের ক্রসফায়ারে সন্তুষ্ট হয়, তাদের সমর্থন আছে। কিন্তু সেটা যাই হোক, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য এটা কেউ মেনে নিতে পারে না। তবে একটা প্রাইভেট ডিসিশন যেটা আছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যক্তির, যদি সে আক্রান্ত হলে সেটা পাল্টা জবাব দিবে, তাতে যদি কেউ নিহত হয় বা আহত হয়, সেটা আইনের দৃষ্টিতে বৈধ। কিন্তু সেটা আক্ষরিক অর্থে সত্যিকার অবস্থাতে ওই পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে করলে সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু
এটা গল্প সাজাইয়া ক্রস ফায়ার দেওয়া, এটা তো আমরা কেউ জনগণ চাইলেও যারা আইনের শ্রদ্ধাশীল, আইনের চায়, মানবাধিকার চায় না, আমরাও সেটা চাই না। আমিও প্রত্যাশা করবো যেন আর যেন এরকম যত্রতত্র এই ক্রস ফায়ার এনকাউন্টার না হয়, এটা আমিও চাবো। কিন্তু আমি যখন জঙ্গি দমন করছি, আপনি দেখছেন জঙ্গিদেরকে আসছে রাখার জন্য আমরা নেগোসিয়েশন করছি, গঙ্গার উপর ঘটনা নেগোসিয়েশন করছি, আসকরে কমপক্ষে ঘটনা নেগোসিয়েশন করছি, তাদেরকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তাকে সারেন্ডার করার নেগোসিয়েশন করছি। কলোনি বাজারে নেগোসিয়েশন করতে গিয়ে আপনার আমি সেই চাপাইনবাবগঞ্জে সেখানে নেগোসিয়েশন করার পর প্রায় 7-8 ঘন্টা নেগোসিয়েশন করার পরে ছিল আমি বাঁচাতে পারছিলাম। যখন আমি বললো স্যার তো ওরে আমরা যখন গ্যাস পাচ্ছি নাই, আমি তুমি গ্যাস পালে ওই শিশুরা তো মারা যাবে, একবার ধরতে ধরো বলতে থাকা আত্মীয় বল। তা আমরা সমাজে মারতে চাই না, কিন্তু যখন পরিস্থিতি উপায় থাকে না। কিন্তু এই সুযোগ যেন এটাকে আমরা অপব্যবহার করে এই সুযোগের যেন নিরীহ লোক সেটাই আমাদের। জি, আসবো আবারও আপনার কাছে। আপনি কিভাবে দেখেন, আপনি কতটা প্রত্যাশা করেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এখানেই শেষ হবে? কারণ আমরা এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভিতরে যদি উল্লেখ করবার মতো কিছু বিষয় দেখি, সেখানে মাদক ব্যবসা বা মাদকের প্রচার প্রসার এই জায়গাগুলোকে রুখবার জন্যে অনেকেই এমন প্রশ্নটি তুলছেন যে মাদক ব্যবসা বনাম ক্রসফায়ার, আসলে কোনটি বড় অপরাধ, কোনটিকে কিভাবে রুখবো? মাদক ব্যবসা বনাম ক্রসফায়ার, মানে কোনটি আসলে বড় অপরাধ, কোনটিকে আমরা কিভাবে রুখবো, আইন কোনটাকে পারমিশন দেয় আসলে? আচ্ছা, আমি এই জিনিসটা একটা শব্দ উচ্চারণ করছি, বিচার বহির্ভূত হত্যা, তাই না? এখন যদি একটা অপরাধ ওয়ারেন্ট করে হত্যা মানে মৃত্যুদণ্ড, সেটা যদি বিচারের মাধ্যমে না হয় এবং না হওয়ার কারণে যদি অপরাধ করতেই বাড়তেই থাকে, সমাজ যদি তার দ্বারা সমাজ অত্যাচারিত হতেই থাকে, মানুষ বেশি হত্যা হচ্ছে আরো। না, কিন্তু আমাকে শুনতে শেষ করতে দেন কাজে। তাহলে এখন বিচার যদি না হয়, বিচারের মাধ্যমে অপরাধীর যদি হত্যা না হয় বা ফাঁসি না হয়, তার কারণে যদি শত শত মানুষ যদি হত্যা হতে থাকে, ওই যে যার অপরাধ বিচার হইল না, কার দুর্বলতার জন্য? বিচারের দুর্বলতার জন্য। তখন কিন্তু একটা সায়েন্টিফিক্যালি এটা করতে থাকে না, কিন্তু সেটা জায়েজ কিনা? জায়েজ নয়, ইটস নট এট অল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে বিচারটা হচ্ছে না। আপনি যত কিছু আপনার এই জায়গায় আমাকে আমি আপনাকে বলি, আমি আপনাকে না, আমি একটা আইনের 36 বছর মিলিটারি সাহেব, আমি প্রশ্নটি শুনলে আমি জবাব দিতে সুবিধা হবে। আপনি যদি প্রশ্নটি না শুনেন, আপনাকে কাছে আমার প্রশ্ন, ক্রসফায়ারের নামে আমরা বছরের পর বছর যে গল্পগুলো শুনে আসছি ভুল সেই জন্য তো আমার প্রশ্নটি। তাহলে আপনি যেটি বলছেন বিচার না হওয়ার কারণে হচ্ছে, আমি বলছি যে তৈরি করে জায়েজ করছি। না, গল্প তৈরি করছে কেন? তর্ক তৈরি করছে একটা আইনি কভার দেওয়ার জন্য। আমি সবই, কারণ আপনিও দেখেন না, আমিও দেখি নাই কোনো কাউকে ক্রস ফায়ার করতে, আমরাও দেখি নাই, কারণ আমরা বলতে পারি না এটা হয়েছে, আমরা পারসেপশনের কথা বলছি। এবারে তো আমরা দেখলাম মেজর আমরা পারসেপশন অপরাধী হিসেবে চিহ্নিত করার, আমরা না, লেট আস নট কমিট আওয়ারসেলফ টু দ্যাট কমপ্লেইন যে বিচার হচ্ছে, কারণ আপনি কোনোদিনই দেখেননি এটা, আমিও দেখিনি। আমি যদি বলি যে বিচারবিত হচ্ছে, এটা একটা, আমি কিন্তু একটা ভুল কথা বলতে, একটা বাহিনীর বিরুদ্ধে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগ করছে যেটা আমি নিজে দেখিনি। কিন্তু পারসেপশন সেজ যে এটা হচ্ছে, মানুষ জানে এটা হচ্ছে, মানুষ বলে এটা হচ্ছে। আমরা যদি সেটাকে ধরে নেই সত্য, কিন্তু সেটা বন্ধ করার জন্য কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে কেন ঘটছে। আপনি যদি অসুখটা ধরতে না পারেন, তাহলে কিন্তু প্রতিষেধক বের করতে পারবেন। অসুখটা তো আপনি বলছেন বিচারের জায়গায় আমি যাচ্ছি না তো। না, বিচারের জায়গায় তো যাচ্ছেন না কেন? বিচারের জায়গায় যখন দেয়া হচ্ছে তখন হচ্ছে না বলেই এরকম ঘটনা। আমি যে অন্যায়টা করছি গল্প ফেদে, আমার বিচারও তো না, আমার বিচারটা আমি বলি আপনাকে, এখানে দুটো সমস্যা হয়। বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, আমার যেটা পারসেপশন, আমার যেটা ধারণা হয়েছে, সেটা দুটো কারণে হয়। একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যদি আমাকে দেওয়া হয়, আমি একটা ওসি বা এসপি, আমি ওখানে দেখি যে আমি এর ধরে দিলাম, দুদিন পরে সে ছাড়া পেয়েছে, আবার
করছে একই অপরাধ। না, আপনি প্রদীপের ঘটনায় আসেন। প্রদীপের বলা হচ্ছে প্রদীপের নিচে অন্ধকার। সেকেন্ড ডাইমেনশন, ছোট করে বলতে হবে, সেকেন্ড ডাইমেনশন বলছি, এটা আরেক ধরনের বিচার। আমরা তো আজকে আলোচনা কি করতে চাই, তাত্ত্বিক আলোচনা চাই না, আমি চাই আজকের বিষয়টি নিয়ে। বলা হচ্ছে প্রদীপের নিচে অন্ধকার, কিন্তু আমরা দেখছি প্রদীপ নিজেই অন্ধকারে আচ্ছন্ন। হ্যাঁ, এইটা আরেকটা কারণ, এইটা আরেকটা কারণ, এইটা হচ্ছে আরেকটা কারণ। এই আরেকটা কারণও হচ্ছে কেন এই যে এই ধরনের হত্যাকারীরা, বিচারক যারা আইনের প্রয়োগকারী সংস্থার লোক যদি এরকম অপরাধ করে, সেটা কেন হচ্ছে? সেটা কারণ হচ্ছে কারণ তারও কোনো বিচার হচ্ছে, সেও কিন্তু এই অপরাধ করে কোনো তার শাস্তি হচ্ছে না, জি, তাকে আমরা কভার দিচ্ছি। আপনি যদি দুটো টেলিফোন কনভারসেশন, আমরা কোট আনকোট এই আমরা কভার দিচ্ছি, আপনি দুটো টেলিফোন কনভারসেশন মার করেন, একটা হচ্ছে এসপি সাহেবের সাথে মাসুদ সাহেবের সাথে। মাসুদ সাহেবকেও বলেছে, লিয়াকত বলেছে তাক করেছি, আমাকে তাক করেছিল, আমি ফায়ার করে দিয়েছি। তার উত্তরে উনি বলেছেন আপনাকে গুলি করেছে, আপনার গায়ে লাগেনি, আপনি তখন গুলি করেছেন। জি, এটা মাসুদ সাহেব বলে দিয়েছে। ও বললো যে ফায়ার করছে সে বলেছে তাক করেছে, আর উনি বলেছেন গুলি করেছে আপনার গায়ে লাগেনি, আপনি গুলি করেছেন সেটা লেগেছে। সেকেন্ড কনভারসেশন খোদাবক চৌধুরীর সাথে যেটা হয়েছে, যেটা উনি বলেছেন, উনি তো শিখিয়ে দিয়েছেন কোন কোন আইন দ্বারা ধারা পর্যন্ত বলে দিয়েছে। এখন আমি বলছি যে আনফরচুনেটলি এইভাবে যদি আমরা আমাদের অধীনস্থদের অপরাধকে যদি আমরা কভার দিতে থাকি, তাইলে কিন্তু প্রতিষ্ঠান ভেঙে পড়বে। আমি তো নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করেছি, আমাদের আভ্যন্তরীণ ডিসিপ্লিন কিন্তু আনতেই হবে। বাহিনীর শৃঙ্খলা যদি না আনে তাহলে এই ধরনের বিপদে পড়ে যাবে। একটা কি সেন্সিটিভ ইস্যুতে পড়ে গেছে দেশ এখন, যে একটা দুইটা বাহিনীকে মুখোমুখি করে দিয়েছে একটা ইনসিডেন্ট দিয়ে। এটা তো কোনো দেশেই কাম্য নয়। আর এই দুটো বাহিনী এত সম্পৃক্তভাবে কাজ করছে দেশের জন্য, এই করোনার পরিস্থিতিতে তারা কিভাবে কাজ করেছে, সেই দুটো বাহিনীকে ম্লান করে দিল একটা দুটো ইনসিডেন্ট। এইটা তো কার জন্য? ওই প্রদীপরা কার কাছ থেকে প্রশ্রয় পায়? আমাদের কার কাছ থেকে? আমার উত্তর কিন্তু পাইনি। মাদক ব্যবসা না ক্রস ফায়ার, কোনটি আসলে বড় অপরাধ? আমার ক্রস ফায়ার ইজ নেভার অ্যাকসেপ্টেড আমার কাছে। কিন্তু আমরা যে মাদক ব্যবসাকে রুখবার নাম করে যে ক্রস ফায়ার করছি, দেখেন এটা আপনাকে আমি একটা ছোট্ট ঘটনা বলে 1 মিনিট আধা মিনিটে বলবো। আমি পার্বত্য চট্টগ্রাম যখন অপারেশন করি, তখন একটা রেইড করেছিলাম। রেইড করার পরে একটা সন্ত্রাসী ধরা পড়লো, তার পায়ে গুলি লেগে গেছে। তা আমার যে বডিগার্ড ছিল, সেই যাবার টু কিলিং, আমার পাশে, স্যার মেরে দিলাম। আমি তাকে থামালাম, থামিয়ে হেলিকপ্টার আনিয়ে তাকে চিটাগাঁয়ে পাঠিয়ে টাটিয়ে পাটা কাইটে টাইটে গেছে। সে আমার পায়ের উপরে পরে বলছে, স্যার আপনি ভগবান। দেখেন দুটো মানুষের দুই ধরনের অ্যাপ্রোচ ছিল। আমার সেন্ট্রিটা কিন্তু আমি যদি না থাকতাম ওটা কিন্তু মেরে দিত। আর আমি একটা রেসপন্সিবল অফিসার ছিলাম, আমি তাকে মারতে দেইনি, তাকে ফেরত নিয়ে। তো এখানে কিন্তু এই ধরনের ক্রস ফায়ার, অনেক ক্রস ফায়ার হচ্ছে ওই ধরনের আমার বডিগার্ডদের অ্যাটিটিউডের কারণে আপনি অনেক হচ্ছে। সেটাই আপনি এগুলোতে ওই যে ওগুলোকে শাস্তি দিলে, ডিসিপ্লিন আনলেই, মোটিভেশন শাস্তি দিয়ে বাহিনীর আভ্যন্তরীণ ডিসিপ্লিনটাকে প্রফেশনাল করলে এগুলো অনেক কমে যাবে। আর আপনাকে আইনকে শক্তিশালী করতে হবে। আপনার ওই যে উকিল সাহেবদেরকে প্রফেশনাল বানাতে হবে, বিচারক সাহেবদেরকে প্রফেশনাল বানাতে হবে, টাইম দিয়ে আপনি বিচার করতে। এগুলো যদি স্পেশাল ট্রাইব্যুনাল করে, মাদকের বিরুদ্ধে আইন হলে সেটাকে সেপারেট ট্রাইব্যুনাল করেন, সেপারেটলি বিচার করেন, তাহলে বন্ধ হয়ে যাবে। এগুলো অনেকগুলো ইস্যু উঠে এসেছে, সময় এত পাবো না। আপনি 2 থেকে 2.5 মিনিটের মধ্যে আমাকে বলুন। আমার ইয়েটা হলো যে আবার বলতে চাচ্ছি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি আমরা। কখন চাচ্ছি? যখন বিচারের কিছুটা হলেও পরিবেশ আছে। যখন বিচারের পরিবেশ ছিল না, জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার ধরুন, জাতীয় 4 নেতার হত্যার বিচার ধরুন, 30 লক্ষ শহীদ যাদেরকে হত্যা করেছে যারা, তাদের বিচার, তখন কোথায় ছিল বিচার? এমনকি 21শে আগস্ট রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে বসে বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, তারেক জিয়া এবং অন্যান্যরা, সেনাবাহিনী বলুন, পুলিশ বলুন, আজ্ঞাবহ যারা বলুন, তারা বসে 21শে আগস্ট গ্রেনেড হামলা করে, আজকের যিনি প্রধানমন্ত্রী সেদিন তিনি ছিলেন বিরোধী দলীয় নেত্রী। জি, এই ইস্যুতে বলুন। না, এই ইস্যুতে বলুন না, এই ইস্যুতে আসতেছি তো। জি, সেদিন কোথায় বিচার ছিল? না, সেদিন ছিল না। আপনি ভালো না বলে আমি ভালো না, আমি আসছি।
ওই দিন বিচার করতে পারেননি বলে এই বিচার না করার যে সংস্কৃতি তৈরি করেছেন তার খেসারত এখন আমরা দিচ্ছি। আবার নতুন করে যখন এগুলোর বিচার হবে তখন দেখবেন আস্তে আস্তে জাগ্রত হবে। ইকবাল ভাই, যে কথাটি ইনি বললেন যে বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা, যে একজন কর্মরত এসপি যখন একটি ভুল পরামর্শ দেন, ভুল পথে পরিচালিত হবার সুযোগ দেন, পরামর্শ দেন, একজন সাবেক এসপি যখন ধারাসহ বলে দেন এইভাবে করেন, তখন আসলে বিষয়টি কেমন, এবং ক্রসফায়ারের নামে যে গল্পগুলো আমরা শুনে আসছি, এবং এইখানে যে কারণেই হোক বিষয়টি অন্যভাবে সামনে এসেছে, নয়তো অতীতের অনেকগুলো ক্রসফায়ারের ঘটনার মতো মেজর অবসরপ্রাপ্ত সিনহাও তো ড্রাগ ডিলার হিসেবে চিহ্নিত হয়ে মারা যেতেন। এবং আপনি যদি বলেন ক্রসফায়ার তো ওই দিন থেকে শুরু হয়েছে, বঙ্গবন্ধু থেকে শুরু হয়েছে। আপনি সেটির সঙ্গে এটি রিলেট করতে চাচ্ছেন? 21 আগস্ট ক্রসফায়ার একটা হতো, বিএনপি জামাতের সময় ক্লিন হার্ট অপারেশন হয়েছে, একই গল্প, হার্ট ফেল করে মারা যাচ্ছে, আপনি তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছেন। জি, আজকে সিনহাকে হত্যা করা হয়েছে, বিচার আছে বলে আপনি এখন ইয়েকে প্রদীপ এবং ইত্যাদি থেকে ধরতে পারতেছেন। বিচার যখন ছিল না, একই কথা বললাম যে কোথায় যেত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কোথায় যেত আমাদের মুজিব বর্ষ, কোথায় যেত আমাদের এই স্বাধীনতার চেতনা, সেদিন যদি 21 আগস্টে মারা যেতেন। কি দুর্ভাগ্যের বিষয় যে সেদিন পার্লামেন্টে পর্যন্ত নিন্দা প্রস্তাব নেওয়া হয়নি, নিন্দা প্রস্তাব নিতে তারা অ্যালাউ করেনি। জজ মিয়াকে এনে আপনি ইয়ে করেছেন, সব আমরা ভুলে যাই বলেই ক্রাইমগুলো আসছে। এখনো কেন চলবে তাহলে? না, জজ মিয়া নেই তো এখন, না সেই কারণের জন্য প্রতীকী অর্থে বলছি, সেই কারণের জন্য সিনহার ক্ষেত্রেও তো বলা হচ্ছে যে তার কাছে মাদক পাওয়া গেছে। বিচার হবে তাদের যারা এই অপকর্মগুলো করছে তাদের বিচার হবে। যেমন ধরেন নারায়ণগঞ্জে 7 জনকে হত্যা করা হলো, সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ, তাকেও কিন্তু এই বিচারের পরিবেশ আছে বলে তাকে বিচার হচ্ছে, এর আগে তো হয়নি। তাই আমার বক্তব্য হলো যে আজকে আমরা যখন রাষ্ট্রীয় পর্যায়ে যখনই আমরা পুরনো সব কিছু, মুক্তিযুদ্ধের চেতনা, আইনের শাসন প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক একটি গণতান্ত্রিক পরিবেশ, এগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই কিন্তু আপনি দেখবেন যে এইগুলো বন্ধ হয়ে যাবে। সংস্কার আপনি প্রত্যেকটি জায়গাতে আনতে হবে, পুলিশের মধ্যে সংস্কার আনতে হবে, আমাদের রাজনীতির মধ্যে সংস্কার আনতে হবে, আমাদের বিচার বিভাগের সংস্কার আনতে হবে, আমাদের সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সব কিছুতে যখন আপনি সংস্কার আনতে পারবেন, শৃঙ্খলা আনতে পারবেন, এবং সবার উপরে সেটি হলো গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা, এইগুলো যখনই আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই দেখবেন এই ছোটোখাটো এই প্রদীপ আর ছোটোখাটো ওই বদি বলুন বা ছোটোখাটো সন্ত্রাসী বলুন, এগুলো আমাদের অর্জনকে ম্লান করতে পারবে না। জি, শহীদুল হক ভাই, আপনার কাছে আসতে চাই যে আলোচনাগুলো চলছিল যে দুই বাহিনী মুখোমুখি হয়েছে এমন একটি ধারণা তো আপনি শুনলেন আলোচনা। বাহিনীর শৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ যেভাবে পরিচালিত হয়, সংস্কারের কথা বলা হয়েছে, সেনাবাহিনীটা হয়তো ব্রিগেডিয়ার জেনারেল হাবিব বলবেন। আপনার কাছে কি মনে হয় কোন জায়গাটিতে হাত দিলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না? দেখেন, এই ধরনের ঘটনা আমার চাকরির জীবনে প্রথম আমি একটা ঘটনা দেখলাম যেখানে পুলিশের চেকপোস্টে গুলি করে মানুষ মারে। তো আর অতীতে কোনো সময় এই ধরনের নজির আছে বলে আমার জানা নেই। কাজে কখন দুর্ঘটনা কোথায় কিভাবে ঘটবে, এটা আনপ্রেডিক্টেবল ঘটনা, এটা তো আমি বলতে পারবো না। কিন্তু মোটা দাগে কথা হলো, এতটা করবার সাহস তারা অর্জন করলো কি করে? পুলিশ সকল বিভাগ, সেটা তো যে ইকবাল সোবহান ভাই বললেনই, অনেকেই তো বললেন, সেই অপারেশন ক্লিন হার্ট থেকে যেভাবে ইন্ডিপেন্ডেন্ট দেওয়া হয়েছে, রাষ্ট্র নিজের দায়িত্ব নিছে যে এইগুলি মেরে ফেলছে, 40 জন লোক মারা গেছে, 43 জনের দায়িত্ব আমরা নিলাম, যাদের অ্যাকশনে মারা গেছে তাদের কোনো দায় নাই। এরপর তো বাহিনী গঠন করলেন, নতুন বাহিনী গঠন করে তো আমরা
এই ক্রস ফায়ার, এনকাউন্টার, এই শব্দগুলো আপনাকে শহীদুল ভাই স্মরণ করিয়ে দিতে চাই, শহীদুল ভাই আপনাকে একটি তারিখ স্মরণ করিয়ে দিতে চাই। 3 জুলাই 2019 সর্বোচ্চ আদালত থেকে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে বিভিন্ন বাহিনীকে সতর্ক করে দেয়া হয়েছে। আমরা সতর্ক কি হয়েছি? এখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় না, আইন শৃঙ্খলা বাহিনী স্বীকার করে না। সেটা বলে আমার আত্মরক্ষার জন্য আমি কাজ করেছি। তাহলে রাষ্ট্রের ভূমিকা কি? রাষ্ট্র তাইলে এখানে কি ভূমিকা পালন করবে? সেটা এখন আমার মুখ দিয়ে না বললে আপনারা নিজেই বলেন। রাষ্ট্র যেটা চাবে, রাষ্ট্রের প্রশাসন যন্ত্র, বিভিন্ন যে যন্ত্র আছে তারা সেভাবে কাজ করবে। রাষ্ট্র যেভাবে, রাষ্ট্র বলতে আমি সরকার বুঝাইছি এখানে, সরকার যেভাবে চাবে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, অন্যান্য বাহিনী বলেন, তারা সেভাবে কাজ করবে, এক্সেপ্ট বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। কাজে এখানে আপনার সার্বিক বিষয়গুলি, এই লট অফ ফ্যাক্টর, যে সার্বিক যে সমস্ত ফোর্স আছে সবগুলিকে আপনি বিবেচনায় আনতে হবে, এবং সবাই যদি এক ভাবে বলে যে না এই হবে না, সেটা হবে না। কিন্তু এখন আপনি যে সরকার থাকে সে চায় যে আমার আমলে দেশে কোনো সন্ত্রাস থাকবে না, আমার আমলে মাস্তানি থাকবে না, আমার আমলে জঙ্গি থাকবে না, আমার আমলে মাদক থাকবে না। তার জন্য তোমাদের যা তাই করো। যে ফিলিপাইনে যা করা হইতেছে, হাজার হাজার লোক মেরে ফেলতেছে মাদকের ব্যাপারে। আমরা সেই কলম্বিয়াতে আমেরিকা কম মারছে নাকি, মেক্সিকো কম মারছে, কলম্বিয়াতে কম মারা হয়েছে নাকি? কিন্তু আমি বিশ্বাস করি মানুষ মেরে কখনো মাদক বন্ধ করা যাবে না। এই সংক্রান্ত পত্র-পত্রিকাও লিখেছে, এটা হচ্ছে চিন্তা মাদক এভাবে করা। কিন্তু ব্রিগেডিয়ার হাবিব যেটা বললেন সেটাও দেখতে হবে যে ক্রস ফায়ার এটা আপনার কারণটা কি, কি কারণে এটা তৈরি হলো, কেন মানুষ খুশি হয় ক্রস ফায়ার দিলে, সেই মূল আপনাকে বুঝে যেতে হবে। কারণ না জানেন, কারণ যদি দূরীকরণ না করতে পারেন সমস্যার সমাধান হবে না, সমাধানের কারণ থাকে। এখন বিচার হবে না, মামলা দিলাম, চার্জশিট দিলাম, সে দুদিন পর বেরিয়ে গেল, তার বিচার হয় না, তার ভয়ে কেউ সাক্ষী দেবে না, সে বেরিয়ে আবার সেই একইভাবে মাস্টারে সন্ত্রাস করবে। কাজে এটা করে শেষ কোথায়? তো মানুষ সন্তুষ্ট হয়ে যায়, মানুষ এই জন্যই তো মানুষ খুশি হয়, এটা বুঝতে হবে। কাজে এই ক্ষেত্রে বিচারটা কত তাড়াতাড়ি করা যায়, এবং পুলিশ যদি গ্রেপ্তার করে যদি আদালতে যায়, দুদিন পরে সে জামিনে এসে আবার সে মাস্তানি করবে, এই জিনিসটা বন্ধ না করতে বঙ্গবন্ধু আমলে ফ্যামিলি ফরিদ স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল। এই স্পেশাল পাওয়ার অ্যাক্টে একটা ডিটেনশনের ব্যবস্থা ছিল, ডিটেনশন দিয়ে অন্তত 6টা মাস ডিসি একটা মাস্তানকে, একটা ক্রিমিনালকে রাখতে পারতো জেলখানায়। সেটাও তো হাইকোর্ট রুলিং দিয়ে এরাও করে দিয়েছে। তো এখন কি এটা পথ কে, বিকল্প কি পথ? বিকল্প পথ দাঁড়িয়ে যেটা আমরা সেটা এটা দিয়ে এখন, আর এই রসপার না হয়তো বাংলাদেশে, তাহলে এখন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা আছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় চলে যেত সেটাও দেখতে হবে। কাজে আপনাকে একটা কিছু দেখতে হলে, কিন্তু তারপরও আমরা তো নিশ্চয়ই ক্রস ফায়ারকে সমর্থন করতে পারি না। জি সবদিকে জি ক্রস ফায়ার আমরা চাই না, কিন্তু তার যাতে ক্রস ফায়ার করা না লাগে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু সরকার এবং সমস্ত রাজনৈতিক দলের তাদের সদস্য থাকতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সময় থাকলে আরও কিছু প্রশ্ন ছিল আমার, সেগুলো নিয়ে কথা বলতে পারতাম, কারণ আপনি জানেন যে মাদক বিরোধী যুদ্ধ, জি মাদক বিরোধী যুদ্ধ বলুন আর যাই বলুন, এর সঙ্গে রাজনৈতিক হত্যাকাণ্ডের কথাও অভিযোগ হিসাবে আসে, যার দায় সবসময় ক্ষমতাসীন সরকারের উপরে যায়। অনেকগুলো বিষয় ছিল যেগুলো নিয়ে আলোচনা করতে পারতাম, আজকে আর আলোচনা টানতে পারছি না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। একেবারে শেষ কথা কি বলবেন, 1 মিনিট। আমরা একটা সামাপের দিকে যেতে চাই। প্রথমত আমি প্রথম প্রসঙ্গটা সম্পর্কে বলছি যে বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছিল, এই হত্যাটার মাধ্যমেই এবং তার পরবর্তী ঘটনা প্রবাহের মাধ্যমে কিন্তু এই প্রদীপের দ্বারা হত্যার মতোই একটা ঘটনা, কিন্তু আরো বড়। বঙ্গবন্ধুকে হত্যা করলো, শিশু রাসেলকে হত্যা করে ফেললো, তাদেরকে কিন্তু তারপরে রাষ্ট্র ক্ষমতায় যে আসলেন ওইটার বেনিফিশিয়ারি এসে সবাইকে কিন্তু আইন করে দায় মুক্তি দিলেন, এবং এই পরামর্শ দিয়ে বিদেশে পাঠিয়ে দিলেন, তোমরা যাও, এই করো ওই করো, তাদেরকে পুরস্কৃত করলেন। এই যে সংস্কৃতিটা চর্চা শুরু হলো একদম ফ্রম দ্য টপ, জি শেষ করতে হবে 30 সেকেন্ড, সেইটা কিন্তু চলছে আজ পর্যন্ত, প্রদীপ পর্যন্ত চলছে।
জি, কথাটা বুঝতে শেষ কোথায় তাহলে? শেষটা হচ্ছে ওইটা উইল হ্যাভ টু, এইটা তো আইডেন্টিফাই করেছি আমরা। জি, এখন আমাদেরকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমনভাবে শক্তিশালী করতে হবে যাতে করে আইনের শাসনটা আসে। আইনের শাসনটা আসলে যেটা ইকবাল ভাই বলছিলেন যে সংস্কারগুলো করতে হবে, আইনের শাসনের সংস্কার করতে হবে, বিচারের সংস্কার করতে হবে। ওইখানে যদি আসে, আমি বহুত আমার জুনিয়রকে বলেছে আমাকে করতে চাই, এইটা হলে ওইটা এটি করা সম্ভব। জি, নাম্বার আর শেষ দ্বিতীয়টা বলবো না। জি জি, সময় নেই আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি, আপনাকে ধন্যবাদ ভাই। 30 সেকেন্ড। না, আমি তো একটি বলেছি যে আপনার গণতন্ত্র, বিচারের শাসন, জি, এবং দায়বদ্ধতা, জি, আর সর্বাগ্যে মুক্তিযুদ্ধের চেতনা, জি, এগুলো যদি আপনি রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারেন, জি, তাহলে আজকে যে আধারগুলো আছে বা ছায়াগুলো আছে, সেগুলো এই আলো গতিতে দূরীভূত হয়ে যাবে। জি, আপনাদের দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যু আমাদেরকে যে দৃশ্যগুলো সামনে এনে দিয়েছে। আমরা যদি সেটি নিয়ে একটু কথা বলতে চাই, আমরা সবসময় শুনছি যে পুলিশ জনগণের বন্ধু হবে। সাম্প্রতিক অভিজ্ঞতায় আমরা দেখলাম কোভিড-19 মোকাবিলায় পুলিশকে আমরা মানবিক পুলিশ হিসাবে পেলাম, বন্ধু হিসেবে পেলাম, স্বজন হিসেবে পেলাম। কিন্তু এই যে প্রদীপের ঘটনা আবারও আমাদেরকে যোজন যোজন দূরে ঠেলে দিল। জনগণ এবং পুলিশ মাঝখানে আবার একটি শক্ত দেয়াল তুলে দিল। আমরা প্রত্যাশা করি এই দেয়ালটি অচিরেই দূরীভূত হবে। পুলিশ সত্যিকার অর্থে মানুষের বন্ধু হবে, মানুষের পাশে দাঁড়াবে এবং বিনা বিচারে হত্যা আমরা আর দেখব না। সিনহা মোহাম্মদ রাশেদের হত্যার মধ্য দিয়ে এটির জন্য জবনিকাপাত ঘটে। কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, একটি উন্নয়নশীল রাষ্ট্রে এ ধরনের হত্যা কখনোই কাম্য নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সোচ্চার কণ্ঠে জানিয়েছেন যে এই বিষয়গুলো যেন আর না ঘটে। সংশ্লিষ্ট যারা আছেন, কাজ করছেন, তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। আর শেষ করতে চাই যেটি দিয়ে আমরা শুরু করেছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, তার পরিবারের 18 জন সদস্যের নির্মম মৃত্যুর মধ্য দিয়ে যে গ্লানি, যে অপবাদ আমাদের গায়ে লেগেছিল, আমরা যতদিন বাঁচব, বাংলাদেশ যতদিন থাকবে, গ্লানি বয়ে বেড়াতে হবে। তবে আমাদের মধ্যে নিরন্তর চেষ্টা থাকতে হবে এই গ্লানি মুছে ফেলবার, শোককে শক্তিতে পরিণত করবার প্রতিজ্ঞা আসুন আমরা প্রত্যেকে মিলে করি। কারণ শোকের মাস আগস্ট যেন আগামীতে আমরা এটিকে সত্যি সত্যি শক্তির মাসে পরিণত করতে পারি, শক্তির আধার হিসেবে এটিকে আমরা পাই। তাহলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন বাংলাদেশকে ঘিরে, এটি আমরা বাস্তবায়ন করতে পারবো। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।